Okay, Assalamu alaikum everyone. Welcome to another lecture of this organic chemistry, medical organic chemistry because তোমরা জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষাকে মাথায় রেখে আমাদের জৈব রসায়নের 3টি ক্লাস আমরা কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। তার মধ্যে জৈব রসায়নের 3টা ক্লাস, রাইট? সো আজকে 3 নাম্বার লেকচারটা ইনশাআল্লাহ হবে এবং আজকের ক্লাসে আমরা যতটুকু আগাতে পারি ইনশাআল্লাহ আগাবো। তোমরা সবাই অবশ্যই দ্রুততম সময়ে জয়েন করে তোমাদের ফ্রেন্ডদেরকে এই ক্লাসে মেনশন করে দাও অথবা ক্লাসটি তোমার ফ্রেন্ডদের যে গ্রুপ আছে বা তোমাদের যে প্রাইভেট গ্রুপ আছে নিজেদের মধ্যকার গ্রুপ কিংবা কলেজের ফ্রেন্ডদের গ্রুপ যে কোনো গ্রুপ হতে পারে সেখানে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে এবং তাহলে আজকে ইনশাল্লাহ খুব সুন্দর গতিতে আমরা থার্ড লেকচারটা শুরু করব। তোমরা জানো ইতিমধ্যে আমাদের দুইটা লেকচার অলরেডি হয়েছে। প্রথম লেকচারটি আমি নিয়েছিলাম, এরপর লেকচারটি হৃদয় নিয়েছিল এবং গতকালকে আমাদের জিকে ক্লাস ছিল ইন্টারন্যাশনালের উপরে। এই জন্য গত ক্লাসটি আমাদের ইন্টারন্যাশনাল জিকে আমাদের একদম প্রাইভেট গ্রুপে হয়েছে। এরপরে হচ্ছে আজকে আমাদের থার্ড লেকচার। সো এটা ছিল আমাদের জৈব রসায়ন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া। তোমাদের যাদের ইন্টারন্যাশনাল জিকে মানে আমাদের আন্তর্জাতিক জিকে যারা সমস্যা, তোমাদেরকে বলে রাখি তোমাদের এক্সাম ব্যাচে যারা জয়েন করবে, মেডি এক্সাম ব্যাচ দি ওয়ারিয়র্স, ওই এক্সাম ব্যাচে জয়েন করলে তোমরা কিন্তু আন্তর্জাতিকের এই জিকের উপরে ক্লাসগুলো পেয়ে যাবা এবং ফারিয়াপুর স্পেশাল ক্লাসগুলো ইনশাল্লাহ তোমরা তখন করতে পারবা। সো আন্তর্জাতিক নিয়ে যাদের কোনো প্যারা থাকবে তারাও এক্সাম ব্যাচ থেকে সে ফেসিলিটি পাবা। এক্সাম ব্যাচের ফি কত? মাত্র 500 টাকায় আমরা সব কিছুই আনছি। বই পাচ্ছ এবং তোমার এই যে এক্সাম ব্যাচের ক্লাসগুলো পাচ্ছ, সরি আমাদের জিকে ক্লাস পাচ্ছ, আন্তর্জাতিকের উপরে রিভিশন ক্লাস পাচ্ছ। সো এটা অ্যাকচুয়ালি গুড ওয়ান ফর ইউ। সো যাদের এখনও টার্গেট যে ভাই আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার সামনে চলে আসছে, এক্সাম ব্যাচে আমি ভর্তি হয়ে অনেকগুলো এক্সাম দিব, আমরা কয়েক রাউন্ডে ভর্তি রিভিশন দিচ্ছি, এরপরে কদিন পরে আমাদের ফাইনাল মডেলটা শুরু হবে, সেগমেন্ট 2 শুরু হবে। সো ইউ ক্যান জয়েন দেয়ার, ওকে? আচ্ছা, তো আমাদের সাথে অলরেডি যারা যুক্ত আছে তোমাদেরকে বলবো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো অ্যান্ড আমি একটু আমাদের গ্রুপগুলো শেয়ার করে দিই যেন তোমার সব ফ্রেন্ডরা ক্লাসে যুক্ত হতে পারে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং যে তাদের কাছে বার্তা পৌঁছানো যে ক্লাসটা শুরু হয়েছে, ঠিক আছে? সো তাহলে আমাদের বন্ধু বান্ধব ছোট্ট ভাই আপু যারা আছে ওরা সবাই ক্লাসে আসতে পারবে। ওকে, মেডিকেল ভর্তি পরীক্ষা যদি 17 তারিখে হয়ে থাকে, 17 মার্চ, তার মানে বুঝতে পারছো সময় কিন্তু আসলে খুব বেশি নাই, তাই না? সময় খুব বেশি নাই। এই সময়টাকে তুমি কেমনে কাজে লাগাবা এটা তোমার বিষয়, কারণ সময় বেশি আসলেই নাই। তা এখন যেটা মেইন কথা যে তোমার এই সময়ের মধ্যে তারাই ভালো করে যাদের আসলে রিভিশন খুব ভালো হয়, বুঝছো? তারাই ভালো করে যাদের রিভিশন খুব ভালো হয়, কারণ রিভিশন ভালো ছাড়া তুমি কিন্তু আলটিমেটলি কোথাও দেখবা ভালো মার্কস উঠাতে পারবা না। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করার শর্ত হচ্ছে ভালো রিভিশন দেওয়া। কারণ তুমি দেখো মেইন বই যেটা তোমরা পড়ছো বা এই যে পিডিএফ তোমরা পড়ছো, এই পিডিএফ কিন্তু বাংলাদেশে ঘুরে ফিরে অনেক স্টুডেন্ট পড়ে, তাই না? অনেক স্টুডেন্ট পড়ে এবং এই একই বই তো অনেকেই পড়ে। তারপরেও কেউ কেউ চান্স পায়, আবার কেউ কেউ চান্স পায় না। তারপরেও কারো এমসিকিউ মনে থাকে, কারো এমসিকিউ মনে থাকে না। এটা কেন? ওয়াই? এটা কেন হয়? বিকজ এখানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে রিভিশনের উপরে, এখানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে এক্সাম দেওয়ার উপরে। কারণ এখানে একটা স্টুডেন্ট যখন এক্সাম দিবে, এক্সামে যখন সে পার্টিসিপেট করবে, এক্সামের জন্য যখন সে অনেকগুলো প্রশ্ন সলভ করবে, তখন তার আসলে ভুলগুলো ধরা পড়ে যে আমি তো এটা পড়েছিলাম, এই অধ্যায়টা আমি আগে ভালো করে পড়তাম পারতাম, কিন্তু আনফর্চুনেটলি আমার তাও ভুল হয়েছে এমসিকিউ। তখন সে ওই অংশটা আবার ভালো করে পড়ে এবং তার মধ্যে একটা বোধ কাজ করে যে এই পড়াটা এইভাবে পড়ছি তারপরে মনে নাই, তার মানে আমাকে আরেকটু মনোযোগ দিয়ে পড়তে হবে। ওই জায়গাটা মার্ক করে রাখে যে এটা আমার ভুল হয়েছে। এতে করে যেটা হয় যে ইন ফিউচার যখন তুমি এই টাইপের এমসিকিউগুলো আবার যখন কোনো একটা পরীক্ষায় ফেস করবা, তখন দেখবা ইনশাল্লাহ এই ভুলগুলো হচ্ছে না। তো এই জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবসময় দেখবা সবাই এটাই তোমার বলে যে না, বলে সে ভুল বলে, সেটা ব্যবসা উন্নতি করার জন্য বলে। অবশ্যই অবশ্যই ভাইয়া অফলাইনে কোনো একটা জায়গায় যদি পরীক্ষা দিতে পারো, ইটস ভেরি গুড। হাত প্র্যাকটিস থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং পরীক্ষা দিতে হবে। তুমি যেখানেই পরীক্ষা দাও অনেকগুলো পরীক্ষা দিতে হবে। কারণ আমি যখন লাস্ট সময় চলে আসছিল, আমার মনে হয় আমার সাথে আমার জুনিয়র যারা বা সিনিয়র যারা আছে ম্যাক্সিমাম একমত হবে, ঢাকা মেডিকেলের যারা আছে বা অন্যান্য মেডিকেল বলো, লাস্ট সময়ে গিয়ে সবাই বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় এবং স্পেশালি ঢাকা মেডিকেলের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। এবং এর জন্য দেখা যায় যে ঢাকা মেডিকেলের চান্স প্রাপ্তদের সবাই স্টুডেন্ট দাবি করে। কারণ সত্য দেখা যায় সে আসলেই বিভিন্ন জায়গায় পরীক্ষা রেখে দিছে, বিভিন্ন জায়গায় সে কোনো রকমের পার্টিসিপেট করছে, সেই জন্য তারা তাদেরকে স্টুডেন্ট হিসেবে গণ্য করে। বাট টু বি ভেরি অনেস্ট, ইউ হ্যাভ টু গো থ্রু অ্যাজ মাচ অ্যাজ এক্সামস ইজ পসিবল। তুমি যেটা যতটুকু পরিমাণ তোমার দেওয়া পসিবল দেওয়া উচিত।
অবশ্যই পড়ে। এখন ধরো একটা জায়গায় পরীক্ষা ফিজিক্স, আরেকটা জায়গায় কেমিস্ট্রি, আরেকটা জায়গায় বায়োলজি, তুমি 3 জায়গায় পরীক্ষায় দিকে 3টা কিছুই পড়লা না, ওইটা না ভাইয়া। তুমি এক জায়গায় ভালো করে পড়ে পরীক্ষা দিবা, আর এক জায়গায় অল্প সময়ের মধ্যে যা দেখতে পারো দেখবা, অথবা তোমার আগের যে রেসিডুয়াল নলেজ তুমি যে কদিন ধরে পড়ছো এর উপর ভিত্তি করে তুমি পরীক্ষা দিবা, দিয়ে দেখবা যে মার্কস কত আসে। কারণ রেসিডুয়ালের উপরে তো একটা ভ্যালু ক্রিয়েট হয়, তাই না, একটা অ্যাড হয়, ভ্যালু অ্যাড হয়, যে তুমি রেসিডুয়াল তুমি যে এতদিন ধরে পড়ছো, তুমি সাপোজ ধরো তুমি আজকে ধরো 2 মাস ধরে পড়াশোনা করতেছো, এখন কিছু না কিছু কেমিস্ট্রি তুমি তো পারবা, তাই না? একটা অধ্যায় থেকে 100টা প্রশ্ন আসছে, বা একটা ফুল কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে 100টা প্রশ্ন। এখন তুমি এমন তো হবে না যে তুমি 50-60টা প্রশ্ন কখনোই দেখো নাই, এমন হবে না। কেন হবে না? কারণ তুমি তো 2 মাস ধরে পড়ছো। তোমার কাজ হচ্ছে রেসিডুয়াল থেকে তুমি যদি 60, 50, 70 এরকম কারেক্ট করতে পারো রেসিডুয়াল থেকে, বুঝবো আলহামদুলিল্লাহ, গুড। কিন্তু আরেকটা যেখানে তুমি পড়ে দিবা ওখানে তোমার 80+ টার্গেট রাখতেই হবে, ওখানে 80 নিচে নামা যাবে না, 80+ রাখতে হবে, ঠিক আছে? কারণ প্রশ্ন আমরা হামারি কিছু হয় না, ঠিক আছে? বলতে পারো ভাই অনেক সময় অনেক এক্সট্রা রাইটারের থেকে অনেক তথ্য দিয়ে দেয়, ওগুলো মনে থাকে না, এটা হইতে পারে। এটার জন্য দেখবা নাম্বার কখনোই এমন হবে না 70 নিচে নেমে গেছে, এটা হবে না। কারণ 70%-এর বেশি প্রশ্ন আমাদের মেন বই থেকেই আসে, তাহলে এইটার জন্য নাম্বার 70 নিচে তো নামবেই না, বরং টার্গেট থাকবে 80-র উপরে, কারণ তুমি তো কম বেশি পড়াশোনা করছোই। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এখন ধরো অফলাইনে এক্সাম দেওয়ার সুযোগ নাই, টার্গেট ডিএমসির এক্সাম, দেখো তোমাদের কাছে কিন্তু আমরা টার্গেট ডিএমসির জন্য অফলাইনে যেন তোমরা পরীক্ষা দিতে পারো, এই জন্য কিন্তু তোমাদের বাসায় অফলাইনের প্রশ্ন বাড়ানো হয়েছে, রাইট? সো তোমরা ওই অফলাইনের প্রশ্নের উপর ভিত্তি করে তোমরা পরীক্ষা দিবা, ঠিক আছে? অফলাইনে তোমাদের বাসায় আমি যতটুকু জানি তোমাদের ওই যে স্পেশাল বক্স পাঠানো হয়েছে, তাই না? সো অফলাইনের মতো করে পরীক্ষাটা দিবা। আমার কথা বুঝতে পারছো কিনা? আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছো। এখন যদি কারো মনে করো ভাই আমার ওয়েমার শেষ হয়ে গেছে, একটা কাজ তুমি করো, দোকানে গিয়ে একটা ওয়েমার কিনবা, বা তোমাদেরকে ভাই আমরা একটা কাজ করি, একটা ভাই অনলাইন কপি একটা ওয়েমার দিয়ে একটা এক্সট্রা টার্গেট ডিএমসি গ্রুপে একটা অনলাইন এক্সট্রা ওয়েমার কপি দিয়ে দিব। ওই কপিটা তোমাদেরকে ইনশাল্লাহ ভাইয়া পিডিএফ আকারে দিয়ে দিলে তোমরা দোকানে গিয়ে ডাউনলোড করে যত খুশি তোমরা ফটোকপি করে ফেলো, 50টা ফটোকপি করে দরকার লাগলে তুমি এক্সাম দাও এটার মধ্যে, ঠিক আছে? এটা তুমি করতে পারো, যদি আমরা নর্মালি ওয়েমার দিয়ে দিই। তারপরে হচ্ছে তোমাদের এক্সট্রা জন্য বলতেছি আর কি, একটা ওয়েমার কপি দিয়ে দিব, ওইটা পিডিএফ করে করে ওটা থেকে পরীক্ষা দাও, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমাদের মানুষজন সবাই মোটামুটি চলে আসছে, আমি আর কথা বেশি বাড়াই এখন লাভ নাই। কিন্তু আমার একটাই কথা হচ্ছে যে ইনশাল্লাহ তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তুমি একটু মানে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে দাও, ঠিক আছে? একটা জীবনে ভর্তি পরীক্ষা মেডিকেলে ম্যাক্সিমাম স্টুডেন্ট একবারই দেয়, সেকেন্ড টাইম দেয় খুব বেশি এমন দেয় না। মানে ফার্স্ট টাইমে যে একটা ফ্লো থাকে, ফার্স্ট টাইমে যে একটা একাগ্রতা থাকে, ওইটা আবার সেকেন্ড টাইমে থাকে না, এর একটা সমস্যা আর কি। তো যাই হোক, তোমাদেরকে আমি আজকে যুব রসায়নের থার্ড পার্টে আমি ইনশাল্লাহ অ্যালকাইনের এই অংশ থেকে শুরু করবো, 2.11.2 অ্যালকাইন প্রস্তুতি ও শনাক্তকরণ বিক্রিয়া, এই অংশ থেকে শুরু করব, এবং এটা থেকে আমি যতটুকু সামনে যারা দেখতে পারি ইনশাল্লাহ যাবো। তবে তোমাদের আশা করি আমার অনেকগুলো ক্লাস যেহেতু ইউটিউবে দেওয়া আছে, তোমরা অলরেডি অনেক ক্লাস করে আলহামদুলিল্লাহ হয়তো অনেক অ্যাক্টিভ হয়ে গেছে। এক্সাম ব্যাচে ওয়েমার দেওয়া হয় না, এক্সাম ব্যাচ ভাই এমনিতেই আছে অবস্থা, কি বলে, এমনিতেই এক্সাম ব্যাচ টাটাটানের অবস্থা, ঠিক আছে? সো সমস্যা নেই, এক্সাম ব্যাচ তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ, ওখান থেকে প্রয়োজনে তুমি একটু 10-15 টাকা দিয়ে 10 টাকা 15 টাকা কপি বের করে ফেললো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে পারি। গাইজ অনেক সময় নিলাম তোমাদের, বাট আসলে সময়টা কাজে নেওয়ার জন্য সময়, কারণ তোমাদের প্রশ্নগুলো থাকে মেডিকেলের জন্য লাস্ট কী করবো এরকম একটা প্ল্যান থাকে, এই জন্য ভাই আসলে বলা। তোমাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে তোমরা ভাইয়ের সাথে শেয়ার করবা, এবং প্রয়োজনে হচ্ছে ইনশাল্লাহ আমার কোনো একটা পোস্টে তুমি যদি কমেন্ট করো, দেখবে আমি হয়তো উত্তর দিছি। ইনকেস যদি উত্তর দিতে না পারি তাহলে হচ্ছে অবশ্যই তোমাদের জন্য একটা ভিডিও বের করবো ইনশাল্লাহ, আমি ভিডিও দিয়ে তোমাদের উত্তরগুলো দিয়ে দিব। তোমাদের মেডিকেল রিলেটেড প্রশ্নগুলো তোমরা একটু বলার চেষ্টা করবে, তাহলে হচ্ছে দেখবে যে তোমাদের প্রশ্নগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এখন একটা কমন সমস্যা হচ্ছে যে ভাই পড়া মনে থাকে না, ওই যে এটা কিন্তু তোমাদের হবে, এটা আমার না, এটা বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টের এটা হয়। এখন বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা হয়, পড়া মনে থাকে না। এটার সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান হচ্ছে পড়া মনে থাকে না, এটা এক জিনিস, আর একটা হচ্ছে পারি না এক জিনিস। এখন যে পারে না মানে সে পড়ে নাই, সে বাদ বলতে মানে একদম বাদ না, সে পড়ার সময় পাচ্ছ, পড়াটা সব পড়ো, যতটুকু পারো পড়ো। কিন্তু যার পড়া মনে থাকে না, ওর জন্য করণীয় হচ্ছে ভাইয়া, ওর একমাত্র করণীয় হচ্ছে ওর এখন রিভিশন দিবে। যদি তোমার মনে হয় যে ভাই আমি কেমিস্ট্রি একটা অধ্যায়, এই অধ্যায়টা আমি 2বার পড়ছি কিন্তু আমি তাও এমসিকিউ পারি না, তার মানে দেখো তোমাকে কি দেখতে হবে তুমি যে অংশটা যেভাবে পড়ছো এইভাবে কি এমসিকিউ আসে কিনা। যদি এভাবে এমসিকিউ আসে তাও তুমি উত্তর করতে পারতেছো না, তার মানে তোমার বেসিক তো অনেক ঝামেলা আছে, সমস্ত আপনার কিছু করার নাই, বাট তোমার রিভিশন কম হচ্ছে। তুমি পড়াটা 2বার-3বার রিভিশন দাও, বিশ্বাস করো একটা পড়া যখন কেউ একবার পড়ে, আর ওই পড়াটা কেউ যদি কোনো কারণে 3বার রিভিশন দিতে পারো, 2বার রিভিশন দিচ্ছে অ্যাটলিস্ট, তুমি দেখবা তোমার প্রথমবারের পড়ার চেয়ে কয়েক গুণ বেশি ভালো পড়া হবে, এবং সেটা অনেক দিন মনে থাকবে, এটাই হচ্ছে ফ্যাক্ট।
বাট আমাদের যেটা সমস্যা হয়তো আমারও সেই সমস্যাটা হইতো যে আমরা রিভিশনটা আমরা একবার দিতে পারলে তো অনেক মনে হইতো এবং মনে হইতো যে আর মতো দেওয়া লাগবে না। অথচ তুমি যদি রিভিশনটা আরেকবার বেশি করে দাও তুমি দেখবা তোমার এমসিকিউ ভুল অনেক কমে গেছে, ভুলের রেট অনেক কমে গেছে। সো আমার মনে হয় তোমাদের এটা এখন থেকে অ্যাপ্লাই করা উচিত। ঠিক আছে, তোমাদের সাথে আসি আমি ডক্টর আবরার হামিম, MBBS ফ্রম ঢাকা মেডিকেল কলেজ, এবং বিগত 6-7 বছর ধরে তোমাদের সাথে ভাইয়া এই মেডিকেলের জন্য পড়ে আসতেছি। ঠিক আছে, তাহলে ভাইজান শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যালকাইন, অ্যালকাইন কোন ধরনের সমানতা দেখায়? প্রথমে এমসিকিউ দাগানো আছে, দেখো অ্যালকাইন কোন ধরনের সমানতা দেখায়, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। অ্যালকাইন, অ্যালকাইন মনে রাখবা তোমাদেরকে পড়াইছিলাম কার্যকরীমূলক সমানতার দুইটা উদাহরণ তোমাদেরকে পড়াইছিলাম। কার্যকরীমূলক সমানতা, জাস্ট কার্যকরীমূলকটা পাল্টায় যায়, মনে আছে ভাইয়া? একটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরীমূলক সমাণু হলো ইথার, আর অ্যালডিহাইডের কার্যকরীমূলক সমাণু হচ্ছে কিটোন। এই দুইটা তোমাদেরকে ভাইয়া পড়াইছিলাম, প্রথম ক্লাসেই পড়াইছিলাম। অ্যালকাইন, অ্যালকাইন মানে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন, এর কোনো অন্য কোনো কার্যকরীমূলক অন্য কোনো সমাণু নাই, কারণ এই ত্রিবন্ধন থাকলে অ্যালকাইন, এখানে অন্য কোনো কার্যকরীমূলক সমাণু নাই। তাহলে অ্যালকাইনের বেলায় সমানতা পাওয়া যায় বাকি দুইটা, একটা হচ্ছে চেইন সমানতা বা শিকল সমানতা, আর একটা হলো অবস্থান সমানতা। সহজ কথায় কার্যকরীমূলক সমানতা পাওয়া যায় না, আর কোনো ধরনের মারিজম নাই। ওই যে পড়ছিলাম মনে আছে, টটোমারিজম, মেটামারিজম, এরকম কোনো মারিজম নাই। শুধুমাত্র দুই ধরনের সমানতা, একটা হচ্ছে চেইন বা শিকল সমানতা, আর একটা হচ্ছে ভাইজান অবস্থান সমানতা। তোমাদেরকে বলছি কার্যকরীমূলক সমানতা যদি বলে মূলত পরীক্ষায় এই দুইটাই বারবার আসে। তাহলে কার্যকরীমূলক সমানতার উদাহরণ হচ্ছে অ্যালকোহলের সমান হচ্ছে ইথার, কিটোনের অ্যালডিহাইডের সমান হলো কিটোন। ওকে, ইনশাল্লাহ চলে আসি সামনের দিকে। এখানে আমাদের দুইটা কথা লেখা আছে, জেমিনাল এবং ভিসিনাল। আমরা এটা কিভাবে মনে রাখবো ভাই? খেয়াল করো, আমরা এক্সাম্পলের দিকে তাকাই, তাহলে আমাদের বেশি ভালো মনে থাকবে। আচ্ছা, এখানে এই উপরে এক্সাম্পল দেওয়া আছে, খেয়াল করে দেখো। এই যে এ হচ্ছে ভিসিনাল, এ হচ্ছে জেমিনাল, এটা জেমিনাল। এখন কিভাবে মনে রাখবা? ভিসিনালে দেখো দুইটা কার্বনে দুইটা হ্যালোজেন, দুইটা কার্বনে দুইটা হ্যালোজেন, কিন্তু জেমিনালের বেলায় খেয়াল করে দেখো একটা কার্বনের মধ্যেই দুইটা হ্যালোজেন। তুমি কিভাবে মনে রাখবা? জেমি একটা মেয়ের নাম, জেমি একজন, জেমি একটি মেয়ে, বা জেমি একজন মেয়ে। এই যে জেমি বললে একজন, জেমিনাল যদি বলে জেমিনাল ডাইহ্যালাইড, তার মানে একটা কার্বনেই দুইটা ক্লোরিন লাগানো থাকবে। এইটা দিয়ে তুমি মনে রাখবা জেমি একজনই, তাহলে জেমি একটা কার্বনই, তাহলে একটা কার্বনের গায়ে দুইটা হ্যালোজেন, শেষ। তাহলে একজনের একটা কার্বনের সাথেই দুইটা হ্যালোজেন লাগানো থাকবে, কারণ জেমি একজন। তার মানে জেমিনাল ডাইহ্যালাইড যেটা, এখানে একটা কার্বনের সাথেই দুইটা হ্যালোজেন যুক্ত আছে, আর যেটা ভিসিনাল এখানে দুইটা কার্বনের দুইটা হ্যালোজেন যুক্ত আছে। ঠিক আছে, ফাইন। চলে আসি ভাই সামনের দিকে। এসিটিলিনের প্রস্তুতি, এসিটিলিন খুবই ইম্পর্টেন্ট। এসিটিলিনের বা অ্যালকাইনের প্রস্তুতি, অ্যালকাইনের অপর নাম কিন্তু এসিটিলিন, তোমরা আবার এটা নিয়ে ঘাবড়ে যাও না। এই যে অ্যালকাইন, যেটা ইথাইন আর কি, ইথাইন, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এসিটিলিন। খেয়াল করে দেখো, প্রথম কথা প্রাকৃতিক গ্যাস হচ্ছে মিথেন। এই যে মিথেন, এই মিথেনকে তুমি যদি জারিত করো, শুধু জারিত না ভাইয়া, আংশিক জারিত, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। আংশিক জারিত, শুধু জারিত না, আংশিক জারিত, কারণ শুধু জারিত করলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তাহলে মিথেনকে তুমি যদি আংশিক জারিত করো তখন পাওয়া যাবে এসিটিলিন গ্যাস। সাথে দেখো আংশিক জারিত করার কারণে কার্বন ডাইঅক্সাইড না পেয়ে আমরা পেয়েছি কার্বন মনোক্সাইড। তোমরা জানো ভাইয়া, যে কোনো একটা কার্বনের যৌগকে যদি আমরা সম্পূর্ণভাবে জারিত করি, একদম পুরোপুরি জারিত করি, তখন পাওয়া যাবে কার্বন ডাইঅক্সাইড, আর আংশিক জারিত করলে পাওয়া যায় কার্বন মনোক্সাইড। অধ্যায় 1-এ আছে, কেমিস্ট্রির অধ্যায় 1-এ আছে। চলে আসবে ক্যালসিয়াম কার্বাইডের একটা কথাবার্তা বলা আছে, ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা এসিটিলিন গ্যাস পাই, এটা একটু ইম্পর্টেন্ট। দেখো এই যে ক্যালসিয়াম কার্বাইডের আর্দ্র বিশ্লেষণে আমরা প্রচুর পরিমাণে এসিটিলিন গ্যাস পাই, এবং খেয়াল করে দেখো শিল্পক্ষেত্রে। এই যে তাহলে এই বিক্রিয়াটা সবচেয়ে বেশি কোথায় ঘটে? শিল্পক্ষেত্রে। তো পরীক্ষা যদি আসে শিল্পক্ষেত্রে নিচের কোন প্রক্রিয়ায় এসিটিলিন গ্যাস তৈরি করা হয়? প্রাকৃতিক গ্যাস থেকে উত্তর দিবা নাকি ক্যালসিয়াম কার্বাইড থেকে? শিল্পক্ষেত্রে বললে তুমি চেষ্টা করবা ক্যালসিয়াম কার্বাইড দেওয়ার জন্য, ক্লিয়ার? কারণ স্পষ্টভাবে শিল্পক্ষেত্রে বলা আছে। যদি বলা হয় এসিটিলিন গ্যাস শিল্পক্ষেত্রে নিচে কোনভাবে তৈরি করা হয়, উত্তর হলো ক্যালসিয়াম কার্বাইড থেকে। এই যে বিক্রিয়াটা দেখো ক্যালসিয়াম কার্বাইড থেকে, এই যে দেখো তৈরি হচ্ছে এসিটিলিন গ্যাস। ঠিক আছে, আর কিছু লাগবে না। আর্দ্র বিশ্লেষণ, পানি দিয়ে কোনো একটা বিক্রিয়া করা মানেই হলো আর্দ্র বিশ্লেষণ করা। পানি দিয়ে কোনো একটা বিক্রিয়া করা মানেই হচ্ছে আর্দ্র বিশ্লেষণ করা। এবার আসি ভাইয়া, অ্যালকাইনের কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়া দেখে আমরা বুঝতে পারি এটা হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, আচ্ছা, তো প্রথম কথা বলে রাখি, এখানে যতগুলো বিক্রিয়া আছে বা যত কিছু আছে সব কিছু হচ্ছে অ্যালকাইন 1 যেটা, সেটা।
এখানে যা আছে সব হচ্ছে অ্যালকাইন 1, অ্যালকাইন 2, 3 এখানে কিছু নাই, তোমাদের বইয়ে আপাতত মনে রাখো কিছু নাই। এবং পরীক্ষায় যদি আসে কোনটা অম্লধর্মী, অ্যালকাইন 1 নাকি অ্যালকাইন 2, তুমি অবশ্যই দেখাবে অ্যালকাইন 1। এখানে অ্যালকাইন 1 ছাড়া কিছু নাই, ঠিক আছে? ওকে ফাইন। যারা বেসিক পারো তো ভেরি গুড, বাট যারা এমসিকিউতে ভালো করতে চাও তাদের জন্য বললাম আর কি। অ্যান্ড ইউ হ্যাভ টু টেক গুড মার্কস ইন এমসিকিউ। তো খেয়াল করে দেখো ভাইয়া, এখানে প্রথম কথা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ সহ বিক্রিয়া একটা আছে, আর একটা আছে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড বিক্রিয়া, দুইটা বিক্রিয়া আছে। এখন এখানে যেটা মেইন কথা, এখানে যে আমরা যে বিক্রিয়কগুলোর কথা বললাম, এই বিক্রিয়কগুলার কোনটার রং কি খেয়াল করো। প্রথম কথা হচ্ছে বিক্রিয়ক যেগুলোর কথা বললাম এগুলা কোনটার রং কি। আরেকটা হইলো বিক্রিয়াটা যখন ঘটবে, ঘটার পর যে অধক্ষেপ হবে সেই অধক্ষেপের রং কি, দুইটা কিন্তু আলাদা জিনিস। তার মানে আমি ধরো বিক্রিয়া করবো একজনের সাথে, আমার একটা গায়ের রং আছে মনে করো, তারপর আমি একটা ধরো একটা তোমার একটা অন্য একটা রাসায়নিক বস্তুর সাথে বিক্রিয়া করতেছি, আমার একটা নিজস্ব গায়ের রং আছে, আমার একটা রং আছে। এখন ধরো বিক্রিয়া করার পরে আমি হয়ে গেলাম নীল, তার মানে বা আমি হয়ে গেলাম লাল, তাহলে এটা হচ্ছে আমার পরবর্তী বর্ণ, ঠিক আছে? এরকমভাবে প্রত্যেকটা জিনিসেরই এই যে ধরো অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড, ওর একটা বর্ণ আছে, কালার আছে। সে যখন বিক্রিয়া করে, করার পরে সে লাল রঙের অধক্ষেপ তৈরি করে। দুইটা জিনিসই পড়তে হবে, আসো না পড়ি। প্রথমটা হচ্ছে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট, এই অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করলে তৈরি করে সাদা রঙের অধক্ষেপ। কি রঙের অধক্ষেপ? সাদা। সিলভার বললেই ভাই আসলে তোমাদের বইয়ের মধ্যে দেখবা সিলভারের সাথে সংশ্লিষ্ট সবকিছুই সাদা রঙের। সিলভারের সাথে সংশ্লিষ্ট সবকিছু কেমন? সিলভারের সাথে সবকিছুই হচ্ছে মোটামুটি সাদা রঙের। আসি আবার খেয়াল করে দেখো, এই যে দেখো, এই যে আবার দেখো কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া, কিউপ্রাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে তৈরি করে লাল রঙের অধক্ষেপ। কিউপ্রাস ক্লোরাইডের সাথে যখন বিক্রিয়া করে অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড তৈরি করে লাল রঙের অধক্ষেপ। এই যে লাল কোথায়? এই যে এই যে হ্যাঁ, এই যে তাহলে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করে লাল রঙের অধক্ষেপ। তাহলে এখানে আমাদের কোনো আলাদা করে কালার দেয় নেই। এখানে কিন্তু আমার বলা নাই যে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটের কালার কি, বলা নেই, তো আমার প্যারা নাই। কিন্তু আমরা একটু পরে ইনশাল্লাহ পড়বো, অ্যালডিহাইডের বেলা পড়বো, যেটা 5 আলাদা কালার পড়বো, আমি একটু পরে দেখাচ্ছি। ফেরিং দ্রবণ আলাদা কালার, ওটা আলাদা কালার পড়তেছি। তাহলে এখানে আমাদের দুটো অধক্ষেপ দিচ্ছে, কাজ শেষ। যেটা একটু আগে বললাম, এই যে অ্যালকাইন 1 ছাড়া এই অ্যালকাইন 2 বা অন্যান্য যত অ্যালকাইন আছে কেউ এই বিক্রিয়াগুলো দেয় না। এই বিক্রিয়াগুলো শুধুমাত্র কার বৈশিষ্ট্য? অ্যালকাইন 1 এর বৈশিষ্ট্য। একটু আগেই ভাইয়া বলছিলাম এই ধরনের বিক্রিয়াগুলো সবাই কে দিবে? অ্যালকাইন 1। অ্যালকাইন 2 এই ধরনের কোনো বিক্রিয়া দিবে না, ঠিক আছে? আচ্ছা, আমি বিক্রিয়া করছি কার সাথে? এনা ভাই একজন লিখতেছে মুন্নি ভাইয়ের সাথে। আরে ভাই বলি তোমাদেরকে কোনো এক্সাম্পলও বুঝতে পারবো না। ওকে, চলো ভাইয়া সামনের দিকে আগাই। এবার আসি অ্যালকাইন 1 বা ইথাইন অম্লধর্মী। এই যে আমি আগেই বলছিলাম এখানে যদি বলা হয় যে অম্লধর্মীকে অ্যালকাইন 1 নাকি অ্যালকাইন 2, উত্তর হবে অ্যালকাইন 1। ভেরি গুড। চলো ভাইয়া সামনের দিকে আগাই, এখানে কাইনে নেই আর, শেষ। আচ্ছা, এবার আসি অ্যালকাইনের কিছু পরীক্ষা আছে ভাইয়া। প্রথম হচ্ছে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা। খেয়াল করে দেখো আমাদের এখানে ইম্পর্টেন্টটা কি, যে সোডিয়াম ধাতু সহ পরীক্ষায় কোন গ্যাস তৈরি হয়। ভাইয়া অ্যালকাইন মানে হচ্ছে কার্বন আছে আর হাইড্রোজেন তো আছে, সোডিয়ামের সাথে বিক্রিয়া করবা বাকি আছে, তাহলে কার্বনের সাথে সোডিয়াম যখন যুক্ত হবে না, গ্যাস হওয়ার মতো আছেই তো একটা জিনিস, হাইড্রোজেন। উত্তর হচ্ছে হাইড্রোজেন গ্যাস, কারণ এখানে তো হাইড্রোজেন ছাড়া আর কোনো গ্যাস নাই, কি হবে আর? সেটা আছেই তো একমাত্র হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, হাইড্রোজেন। শুধুমাত্র হাইড্রোজেনটা আলাদা হয়ে যায়, হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম এসে বসে। এই হলো কথা। সোডিয়ামের সাথে বিক্রিয়ায় কোন গ্যাস পাওয়া যায়? সোডিয়ামের সাথে বিক্রিয়ায় পাওয়া যায় হাইড্রোজেন গ্যাস। ভেরি ইম্পর্টেন্ট। চলে আসি পরেরটায়, লাগবে না, লাগবে না, পৃষ্ঠা উল্লে থাকো। আচ্ছা, কয়েক ডিগ্রি অ্যালকেনের নাম আছে, লাগবে না। চলে আসি এখানে। আচ্ছা, এখানে আমাদের খুব বেশি কিছু আসলে পড়া নাই। এখানে ধরো কি কি কারে প্রতিস্থাপন করছে ওগুলো লাগবে না, আমরা প্রথমে পড়বো গ্রুপস পদ্ধতি। আমাদের মনে রাখবা যে কোনো নাম বিক্রিয়া, আমি একটু আবার লিখে দিচ্ছি, মনে রাখবা যে কোনো নাম বিক্রিয়া পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো নাম বিক্রিয়া পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা কোনো মিস করার সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে গ্রুপস পদ্ধতি। ওকে, নেক্সট কথা হচ্ছে গ্রুপস পদ্ধতিতে প্রভাবক হিসেবে কি কাজ করে? উত্তর হচ্ছে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। স্টার্ট দিবা, কারণ যে কোনো নাম বিক্রিয়ায় আমাদেরকে বলতো ঠান্ডা লেগছে ভালোই। আচ্ছা, যে কোনো নাম বিক্রিয়া আমাদেরকে মূলত আমাদের প্রভাবক খুব ভালো করে পড়তে হয় নাম বিক্রিয়ায়। প্রথম কথা হচ্ছে যে কোনো নাম বিক্রিয়া মানে যেগুলোর নাম দেওয়া আছে গ্রোভস, ডার্জেন্ট, সোয়ার্টস, আমাদের দুইটা জিনিস মাস্ট পড়তে হয়। একটা হচ্ছে কি উৎপন্ন হয়,
আর এক্ষেত্রে কোন প্রভাবক ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে আমার দুইটা কাহিনী। তাহলে আমি দেখতেছি গ্রোভস পদ্ধতির প্রভাবক হচ্ছে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, এবং তোমাদেরকে আমি নিজেই পড়াইছি জিঙ্ক ক্লোরাইড কিন্তু লুইস অ্যাসিড, লুইস খার ভাই পড়াইছিলাম। সো গ্রোভস পদ্ধতিতে প্রভাবক হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, আর উৎপাদ হলো যেটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। লাল পানি খাবো, খাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের একটা এটাই ক্রমটা দেয়া আছে, এটা তোমাদেরকে ভাইয়া পড়াইছিলাম, মনে আছে? অধাতুর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় অধাতু হলো ফ্লোরিন। তোমাদেরকে ভাইয়া বলছিলাম যে ফ্লোরিন ক্লোরিন, এই যে হ্যালোজেনের ক্রমটা কিরকম, এরকম ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, মনে আছে? তোমাদেরকে ভাইয়া পড়াইছিলাম হ্যালোজেনের ক্রমটা হচ্ছে এরকম ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, কিন্তু এর সঙ্গে যখন হাইড্রোজেন যুক্ত করা হয়, ভাইয়া বলছিলাম যখন এর সঙ্গে তুমি হাইড্রোজেন যুক্ত করবা বা অন্য যাই যুক্ত করো, এর সক্রিয়তা উল্টায় যাবে। এর সঙ্গে যখন তুমি এই যে উল্টায় গেল, যখন তুমি হাইড্রোজেন যুক্ত করবা বা অন্য কোনো কিছু যুক্ত করবা, এই সক্রিয়তাটা এইভাবে উল্টায় যাবে, তখন এ হয়ে যাবে বেশি পাওয়ারফুল। তোমাদেরকে এই টেকনিকটা বলছিলাম। নর্মালি সক্রিয়তা ক্রম বলে ফ্লোরিন বেশি পাওয়ারফুল, ফ্লোরিনের পরে ক্লোরিন, ক্লোরিনের পরে ব্রোমিন, এরপরে আয়োডিন। কিন্তু তুমি যদি হাইড্রোজেন যুক্ত করো, জিনিসটা কিন্তু পুরোপুরি এইভাবে উল্টে যাবে, তখন কিন্তু এ হয়ে যাবে বেশি শক্তিশালী। কথা কিন্তু মনে রাখো, ঠিক আছে? চলে আসে পরেরটায়। এখানে খেয়াল করে দেখো দুইটা বিক্রিয়া আছে ভাই, একটা হচ্ছে সোয়ার্স বিক্রিয়া আর একটা হচ্ছে ডার্জেন বিক্রিয়া। এই পরের পৃষ্ঠে আছে, তোমাদের একই পৃষ্ঠার মধ্যে আছে। এই দেখো একটা সোয়ার্স বিক্রিয়া, একটা ডার্জেন বিক্রিয়া। মজার বিষয় হচ্ছে সোয়ার্স বিক্রিয়ায় তৈরি করা হয় অ্যালকাইল ফ্লোরাইড। এই যে সোয়ার্স বিক্রিয়ায় তৈরি করা হয় অ্যালকাইল ফ্লোরাইড, এই যে দাগ দিবা, এই যে ফ্লোরাইড দাগ দিবা, এই যে অ্যালকাইল ফ্লোরাইড। সোয়ার্স বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করা হয়? অ্যালকাইল ফ্লোরাইড। অ্যালকাইল মানে আর দিয়ে বোঝাই, ফ্লোরিন তো এফ। তাহলে হ্যালোজেন সবগুলো না, কিন্তু শুধুমাত্র ফ্লোরিন যখন যুক্ত হবে এটা হবে সোয়ার্স বিক্রিয়া। তাহলে সোয়ার্স বিক্রিয়ায় আমরা কি যুক্ত করি, কি তৈরি করি? অ্যালকাইল ফ্লোরাইড। এই ফ্লোরিনের জায়গায় যদি ক্লোরিন হয় তাইলে সেটা হবে ডার্জেন বিক্রিয়া। এই যে পরেরটা দেখো, ডার্জেন বিক্রিয়া কি তৈরি করা হয়? অ্যালকাইল ক্লোরাইড। এই হচ্ছে খেলা, বুঝতে পারছো কিনা ভাইয়া? ক্লিয়ার? ওকে, ইনশাল্লাহ, ফাইন। এখানে একটা দিন দাগ দিতে পারো, ডার্জেন বিক্রিয়া আমরা পিরিডিন ব্যবহার করি যেন সে HCl কে শোষণ করতে পারে। তাহলে HCl এর শোষক হিসেবে কি ইউজ করা হয়? উত্তর হচ্ছে পিরিডিন ইউজ করা হয়। এবং তোমরা জানো কিনা পিরিডিন কিন্তু খুবই দুর্বল হলেও একটা ক্ষারক। পিরিডিন কিন্তু একটা ক্ষারক, কারণ দেখো নাইট্রোজেন আছে, তোমরা সবাই জানো নাইট্রোজেন কিন্তু চাইলেই ওর মুক্ত জোর ইলেকট্রনকে দান করতে পারে। যারা ইলেকট্রন দান করতে পারে ওরা ক্ষারক, লুইস ক্ষারক। তো সেই হিসেবে পিরিডিন কিন্তু ক্ষারক। এবং তোমরা সবাই জানো নাইট্রোজেনের কিন্তু মুক্ত জোর ইলেকট্রন আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাহলে ভাই খেয়াল করে দেখো, একটা হচ্ছে অ্যালকাইল ক্লোরাইড, এটা হচ্ছে আমাদের ডার্জেন বিক্রিয়া, আর আগেরটা ছিল সোয়ার্স বিক্রিয়া। ওই সোয়ার্স বিক্রিয়ায় তৈরি করা হয় অ্যালকাইল ফ্লোরাইড। এটা এই যে পড়েছি অ্যালকাইল ফ্লোরাইড, কথা শেষ। এখন আসি এই ডার্জেন বিক্রিয়াটা বেশ ভালো ইম্পর্টেন্ট, কারণ এখানে দেখো সালফারের কাহিনী আছে, যে অ্যালকোহলের সাথে থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া। তোমাদেরকে ভাইয়া গত ক্লাসে পড়াইছিলাম, থায়ো থাকা অর্থই হচ্ছে সালফার। থায়ো মানে সালফার, নীল মানে অক্সিজেন, ক্লোরাইড মানে SOCl2, শেষ। থায়ো মানে সালফার, তার মানে ডার্জেন বিক্রিয়া কিন্তু মনে রাখবে একসাথে সুন্দর করে, যে অ্যালকোহলের সাথে SOCl2 থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়ায়, এই যে অ্যালকোহলের সাথে থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়ায় তৈরি করা হবে অ্যালকাইল ক্লোরাইড। তো প্রথম কথাটা মনে রাখবা অ্যালকাইল ক্লোরাইডের কথা, যে ডার্জেন বিক্রিয়া কি তৈরি হয়? অ্যালকাইল ক্লোরাইড। এখন তাহলে সবাই আমাকে উত্তর করে দাও ভাইয়া, এটা তোমরা পারবা কিনা? এটা তুমি আগেই পড়াই ফেলছি, তাই না? এই যেটা আগেই পড়াই ফেলছি, এটা আমাদের কোনো চিন্তা চেতনা ছাড়াই আমরা পারবো, যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। নর্মালি এটা ঠিক আছে, কিন্তু যখন হাইড্রোজেন যুক্ত হবে তখন কিন্তু জিনিসটা পুরোটাই উল্টে যাবে। তাহলে তুমি আর ইনশাল্লাহ ভুল করবা না, বুঝতে পারছো বন্ধুগণ? চলো সামনের দিকে আগাই। আচ্ছা, এবার চলে আসি, দেখো এখানে আমাদের একটা বিক্রিয়া লেখা আছে, বেনজিন থেকে আমরা যখন হ্যালো বেনজিন তৈরি করতে চাই, এই যে উপরে একটা সক্রিয়তা ক্রম দেয়া আছে, মেডিকেল আসছিল, পারো কিনা দেখো তো, চিনো কিনা? ফ্লোরিন, এরপরে ক্লোরিন, এরপরে ব্রোমিন, এরপরে আয়োডিন, পড়াইছি। যখন হাইড্রোজেন যুক্ত হবে তখন এটা উল্টায় যায়, পড়াইছি। এবার আসি দেখি হ্যালোজেন ও এরিন বা অ্যারাইল হ্যালাইড। এই যে বেনজিনের সাথে ক্লোরিন যুক্ত হচ্ছে, সমস্যা নেই, যুক্ত হইতেই পারে। বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করেছো, কোনো আপত্তি নেই। মেইন কাহিনী হচ্ছে এই জায়গাটা, পরীক্ষা আসবে এই জায়গাটা,
এই যে খেয়াল করে দেখো, হ্যালোবেনজিন বলে আর কি এটাকে, হ্যালোবেনজিন বা অ্যারাইল হ্যালাইড তৈরি করতে কোন ধরনের প্রভাবক ইউজ করা হয়? এইখানে দাগ দাও, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা ফেরিক ব্রোমাইড। ভাইয়া দেখো, তুমি যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করো তাহলে সেখানে ক্লোরিনের কাহিনী, ফেরিক ব্রোমাইড ইউজ করতেছো কেন, তার মানে ব্রোমিন যুক্ত করবা। এইভাবে তুমি কোন ধরনের হ্যালোজেনকে যুক্ত করতে চাও এইটার উপর ভিত্তি করে মূলত প্রভাবকটা চেঞ্জ হয়। অ্যান্ড পরীক্ষায় আসছে মনে করো ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন যদি আসে তুমি বুঝবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে প্রভাবক। তখন আবার পাকনামে করে ফেরিক ব্রোমাইড দাগাইলে হবে না, কারণ ক্লোরোবেনজিন বলছে। যদি ব্রোমোবেনজিন বলে, বেনজিনের সাথে ব্রোমিন, তার মানে ওই ক্ষেত্রে প্রভাবক হবে এই যে ফেরিক ব্রোমাইড। কিন্তু ভাই টেম্পারেচার কিন্তু সেম, প্রত্যেক ক্ষেত্রে 80 ডিগ্রি। সো এই জন্য এটা নিয়ে কোনো প্যারা নাই, ঠিক আছে? তাহলে ভাইয়া খেয়াল করে দেখো, যখন তুমি এরকম হ্যালোজেন সাথে বেনজিন অ্যারাইল হ্যালাইড তৈরি করতে চাবা, তোমার টেম্পারেচার কত? 80 ডিগ্রি সেলসিয়াস। চলো ভাইয়া সামনে আগাই। স্যান্ড মেয়ার বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, যেহেতু এটা একটা নাম বিক্রিয়া। বলছিলাম যে কোনো নাম বিক্রিয়াগুলো স্যারদের একটু পছন্দ। প্রথম কথা হচ্ছে ভাইয়া, স্যান্ড মেয়ার বিক্রিয়াতে আমরা কি তৈরি করি? ভাই স্যান্ড মেয়ার বিক্রিয়ার মাধ্যমে সেম কথা, এই যে ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন মানে হচ্ছে হ্যালোবেনজিন অথবা অ্যারাইল হ্যালাইড তৈরি করি। এটা প্যারা না, এটা আসবে না, কারণ আমরা তৈরি করি, এটা খুবই কমন একটা জিনিস। যদি কেউ এটাও না পারো সে অবশ্যই ভালো করে ছেলে পড়বা যে স্যান্ড মেয়ার বিক্রিয়ার মাধ্যমে আমরা এই ক্লোরিন বেনজিন ব্রোমিন সবগুলো তৈরি করি। মেইন যেটা কাহিনী যে এখানে প্রভাবক এবং টেম্পারেচার খেয়াল করে দেখো, আগে কিন্তু নর্মাল যে ক্লোরিন ব্রোমিন যুক্ত করা ওখানে ছিল 80 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু স্যান্ড মেয়ার বিক্রিয়ায় টেম্পারেচার কত? 100 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রভাবক খেয়াল করো, Cu2Cl2, যখন ক্লোরিন যুক্ত করবা Cu2Cl2 কিউপ্রাস ক্লোরাইড, ব্রোমিন যুক্ত করলে Cu2Br2 কিউপ্রাস ব্রোমাইড। বুঝতে পারছো? তাহলে Cu2Cl2 টেম্পারেচার কিছু বিক্রিয়া মনে রাখা লাগে, সব না, কিছু বিক্রিয়া। ভাইয়া যেগুলো বলতেছি এগুলো খেয়াল রাখতে পারো। যেমন স্যান্ড মেয়ার বিক্রিয়ায় টেম্পারেচার কত? 100 ডিগ্রি। মানে আমি যেগুলো ক্লাসে পড়াচ্ছি এগুলো খেয়াল রাখলে ইনশাল্লাহ হবে। আচ্ছা, কারণ এগুলো থেকে নর্মালি ইউজুয়ালি বেশি আসে আর কি, এই জন্য ভাইয়া ওটাই ফোকাস করা। চলে সামনের দিকে। এটা তুমি একটা ফুটন্ত টয়লেটের টেম্পারেচারটা পড়তে পারো 111 ডিগ্রি সেলসিয়াস, এর বাইরে তেমন কিছু আসলে এখানে লাগবে না। চলে আসি পৃষ্ঠা উল্টা সামনের দিকে। আচ্ছা, এটা আমরা SN2 এবং E2 বিক্রিয়া, এটা আমাদের আগেই গত ক্লাসে পড়ানো হয়েছে আমি জানি, SN2 বিক্রিয়া এবং E2 বিক্রিয়া। তারপর যেহেতু এখানে আছে একটু খেয়াল করলো আর কি, SN2 বিক্রিয়া দিয়ে আমরা কিন্তু অ্যালকোহল তৈরি করি, আর E2 বিক্রিয়া দিয়ে আমরা কিন্তু অ্যালকিন তৈরি করি। এটা আমরা ওই গত ক্লাসেরই পড়া, তারপরে ভাই একটু বললাম যেহেতু এখানে আছে। SN বিক্রিয়া এবং EU বিক্রিয়ার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটা আমরা ইউজ করি বা যে ধরনের ক্ষার আমরা ইউজ করি, SN বিক্রিয়া মানে এটা অ্যাকোয়াস ফর্মে থাকবে, জলীয় অবস্থায় থাকবে। আর KOH যদি আমরা অ্যালকোহলিক ফর্ম, অ্যালকোহলিক এই ALC, তখন হবে সেটা E2 বিক্রিয়া এবং সেখানে অ্যালকিন উৎপন্ন হবে। তাহলে এটা তোমাদের SN2 এবং E2 বিক্রিয়া ওখানেই তোমাদের চলে গেছে। ওই যে SN1 নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ওখানে চলে গেছে। চলে আসে ভাই, এখন আমাদের এগুলো কিচ্ছু লাগবে না, এখন এগুলো আমাদের সব কিছু সিকিউর পড়া। আলটিমেটলি মেডিকেল ভর্তি পরীক্ষায় সিকিউর এসব পড়া লাগে না। মেডিকেল ভর্তি পরীক্ষায় পড়াশোনা খুবই সিলেক্টিভ, জাস্ট ব্যবহার ট্যাবহার, কিছু বিক্রিয়া, কিছু তাপমাত্রা। চলে আসি ক্লোরোবেনজিনের ব্যবহার। ক্লোরোবেনজিন কেন বেশি ইম্পর্টেন্ট? কারণ এটা DDT তৈরিতে ব্যবহৃত হয়। DDT মানে কি? DDT মানে হচ্ছে, এখানে পুরো নামটা লেখা আছে ভাইয়া, প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এই নামটা পড়তে আমার খুব মানে ভালো লাগতো, কারণ একবার শিখে ফেলার পরে তোমার খুব ভালো লাগবে। প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, DDT, প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, NX লাগবে না। DDT তৈরি করার জন্য কি লাগে? জাস্ট এতটুকু পড়তে পারো, এই DDT তৈরি করার জন্য আপনার নাম এই যে চলে আসছে। আমি DDT পড়াচ্ছিলাম, DDT ভাই চলে আসছে, এই অবস্থা। বুঝতে পারছো? আমি বাইরে থেকে শুনতেছিলাম প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, আমার ডাকতেছে কি? আপনি এখন বলবেন DDT তৈরিতে পারবেন, অবশ্যই জানি। পারি না। DDT তৈরিতে প্রভাবক কোনটা? পারি না। থাক, বাদল ভাই তো কেমিস্ট্রি পারেন, বাদল বিদায় করে দিলাম, টার্গেট ডিপসি। ওকে, আমরা DDT নাম উচ্চারণ করছিলাম, পরে আমাদের DDT ভাই বাদল ভাই চলে আসছিল, পরে বাদল ভাই চলে গেছে, কারণ বাদল ভাই বেশি পারে, যেহেতু বাদল ভাই কেমিস্ট্রি পারছেন। ঠিক আছে, ওকে, চলে আসি ভাই। খেয়াল করে দেখো, এখন DDTর ক্ষেত্রে প্রভাবক খেয়াল করো, তোমরা দাগ দাও এইটা, গাঢ় সালফিউরিক অ্যাসিড। এই যে DDT তৈরিতে প্রভাবক কোনটা? গাঢ় সালফিউরিক অ্যাসিড। তাহলে প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, এখানে প্রভাবক কোনটা? গাঢ় সালফিউরিক অ্যাসিড। ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল কাজে লাগবে।
এবার আসি ভাইয়া, এইখানে এটা তুমি তুমি তোমার মতো করে রিভিশন দিবা, এটা আমার বলার কিছু নাই, এটা জিকে টাইপের পড়াশোনা। যেমন তোমার ধরো এই যে ওয়েস্ট্রন আমরা কোনটাকে বলতেছি, এসিটিলিন টেট্রাক্লোরাইডকে আমরা বলতেছি ওয়েস্ট্রন। তাহলে কোনটার অপর নাম কি এবং কোনটার ব্যবহার কি? যেমন দেখো ভাইয়া, ড্রাই ওয়াশিং তরল রূপে কোনটা ইউজ করা হয় মুখস্থ করতে হবে, 112 ট্রাইক্লোরো ইথিন। এই সংকেতটা সহ সংকেত তো প্র্যাকটিস করতে হবে, তাই না? 112, কারণ একে একে দুইবার আছে, যে 112 ট্রাইক্লোরো ইথিন, এটার অপর নাম হচ্ছে ওয়েস্ট্রোসল। তাহলে একটা হচ্ছে ওয়েস্ট্রন, একটা হচ্ছে ওয়েস্ট্রোসল। এই যে কোনটা কি এটা মনে রাখতে হবে তোমার। নেক্সট, এটা ব্যবহার কোথায়? তাহলে ওয়েস্ট্রোসল যেটা সল, ওইটা ইউজ করা হয় ড্রাই ওয়াশিং তরল হিসেবে। তাহলে খেয়াল করে দেখো, ড্রাই ওয়াশের বেলায় ওয়েস্ট্রোসল আছে, সল, এই সল ওয়ার্ডটা কিন্তু বাড়তি আছে। ড্রাই ওয়াশিং ক্ষেত্রে কিন্তু সল ওয়ার্ডটা বাড়তি আছে, খেয়াল রাখবা কিন্তু। আর নর্মালি ওয়েস্টার্ন মানে হচ্ছে স্টিল টেট্রাক্লোরাইড। গেল কাহিনী। চলে আসবে সামনের দিকে। অস্ত্রোপচারে চেতনানাশক হিসেবে কি ইউজ করা হয়? খুবই ইম্পর্টেন্ট ভাই, চেতনানাশক হিসেবে ইউজ করা হয় ক্লোরোফর্ম। এটা আমরা সবাই জানি, ক্লোরোফর্ম দিয়ে দেখবা ওই যে একজন আরেকজনকে এরকম করে রুমাল দিয়ে একদম বেহুশ করে ফেলে, সেখানে কিন্তু ক্লোরোফর্ম ইউজ করে। তাহলে অস্ত্রোপচারে চেতনানাশক হিসেবে কি ইউজ করা হয়? অস্ত্রোপচারে চেতনানাশক হিসেবে ইউজ করা হয় ক্লোরোফর্ম। ঠিক আছে ভাইয়া? দেখি তোমাদের দুটা প্রশ্ন করে উত্তর করো সবাই এখন। দেখি দুটা প্রশ্ন করে দেখি, প্রশ্ন করে দেখি কেমন লাগে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমাকে উত্তর করো, আমাকে উত্তর করে দাও যে, হ্যাঁ প্রথম প্রশ্ন হচ্ছে, আমাকে তোমরা উত্তর করবা যে তোমার ডার্জেন বিক্রিয়ায়, ডার্জেন বিক্রিয়ায় আমরা কি তৈরি করি? হ্যাঁ, কিডন্যাপিং, ডার্জেন বিক্রিয়া ইউজ করা হয় আরসিএল। ভেরি গুড, ডার্জেন বিক্রিয়া ইউজ করা হয় আরসিএল। এক্সিলেন্ট। নেক্সট হচ্ছে, ওকে, নেক্সট হচ্ছে ভাইজান, আমাকে উত্তর করবা যে আমাদের সুন্দর একটা প্রশ্ন, যদিও আসলে আমি পার করে আসছি। ডিডিটি তৈরিতে কোন ধরনের প্রভাবক, কোন প্রভাবক ইউজ করা হয়? ডিডিটি তৈরিতে কোন প্রভাবক ব্যবহার করা হয়? উত্তর করে দাও। ডিডিটি তৈরিতে কোন প্রভাবক ব্যবহার করা হয়? ভেরি গুড, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ বেশ ভালো, বেশ ভালো, ঠিক আছে, বেশ ভালো, এই যে বেশ ভালো পারতেছো। এক্সিলেন্ট। তার মানে আলহামদুলিল্লাহ পড়ে মজা আছে, বুঝছো? যারা ক্লাসে মনোযোগ দিয়ে পড়ে, মনোযোগ দিয়ে ক্লাস করে, ওদের ক্লাস করে হচ্ছে মজা আছে, ওদের ক্লাস মানে নিয়ে শান্তি আছে। আমার টার্গেট ডিএমসি স্টুডেন্ট সবাই আছো তো এখানে নাকি? আমার টার্গেট ডিএমসি স্টুডেন্টরা সবাই আছো? টার্গেট ডিএমসি ছাড়াও যারা টার্গেট ডিএমসি বাইরে যারা স্টুডেন্ট আছো, সবাই আশা করি কাজে লাগতেছে ক্লাসটা। আশা করি ইনশাল্লাহ পুরো টাইমটাই কাজে লাগবে। ভাই খেয়াল করে দেখি, আমরা তো অলরেডি কিন্তু আমরা চেতনানাশক হিসেবে কাহিনী পড়েছি। বর্তমানে যেহেতু এটা আসলে এই ক্লোরোফর্ম যেহেতু লিভারে ক্ষতিকর প্রভাব তৈরি করে এবং এটা ক্যান্সার তৈরির একটা ঝোঁক আছে, এই জন্য এটা পরিবর্তে আর অনেক কিছু ইউজ করা হয় লোকাল হিসেবে, লোকাল অ্যানেস্থেটিক বলে, মানে একদম লোকাল ইউজ করা হয়। এবং ছোটোখাটো কোনো একটা কাটাছাড়ার ক্ষেত্রে লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, এটা ইউজ করা হয়। মিথেন, ক্লোরোমিথেন, ক্লোরোইথেন, 2-ব্রোমো 2-ক্লোরো 111 ট্রাইফ্লোরোইথেন, বা এটা পুরোটা নাম হচ্ছে ফ্লোথেন, কারণ এটা ফ্লোরিন ইউজ করা হয়, যে ফ্লোথেন বলে। তো এই সংকেতটা তুমি প্র্যাকটিস করতে হবে। এখন অনেকে আছে যারা নামকরণ পারে না, তারা তো অ্যাটলিস্ট আইডিয়া করতে হবে যে নামটা কেমনে আছে, কারণ এখন নিশ্চয়ই তোমার নামকরণ পড়ার সময় না, তাই না? ওকে ফাইন। অগ্নি নির্বাপক, অগ্নি নির্বাপক হিসেবে কি ইউজ করা হয়? অগ্নি নির্বাপক হিসেবে ইউজ করা হয় হ্যালোন। সবচেয়ে বেশি বর্তমানে ব্যবহৃত হয় যৌগটার নাম, দেখো দাগ দেওয়া আছে, মেডিকেলও আসছে, এই যে খেয়াল করে দেখো, দুইটা ব্রোমিন আছে না, ডাইব্রোমো, এই যে ডাইব্রোমো, এরপরে ক্লোরিন আছে, ফ্লোরিন আছে, তাহলে ডাইব্রোমো ক্লোরোফ্লোরোমিথেন, তাহলে ডাইব্রোমো ক্লোরোফ্লোরোমিথেন, ডাইব্রোমো ক্লোরোফ্লোরোমিথেন। ঠিক আছে, আচ্ছা ফাইন। এবার খেয়াল করে দেখি আমরা ভাইয়া, হিমায়ক, হিমায়কের কথা বলা আছে। হিমায়কের ক্ষেত্রে আমরা
আমরা দেখো এখানে ফ্রিয়ন্সের কথা বলা আছে, ফ্রিয়ন্স অবিষাক্ত হিসেবে বলা আছে, কোনো সমস্যা নাই। এরা গন্ধহীন, দাহ্য না, পুড়ে না, অবিষাক্ত, পানিতেও মিশে না, নিম্ন স্ফুটনাঙ্ক, এই বৈশিষ্ট্যগুলো একবার পড়বা। ক্লোরোফ্লোরোকার্বনের বৈশিষ্ট্যগুলো এরা ইম্পর্টেন্ট, কারণ ক্লোরোফ্লোরোকার্বন কিন্তু স্যারদের অনেক প্রিয়, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য স্যারদের প্রিয়। তাহলে এরা ক্লোরোফ্লোরোকার্বন যারা আছে এরা কোনো গন্ধ নাই, এরা অদাহ্য, পুড়ে না, এরা পানিতে মিশে না, এরা তোমার স্ফুটনাঙ্ক কম, কারণ গ্যাস তো এমনি কম, এরা অবিষাক্ত, বিষাক্ত কিছু না, ঠিক আছে? ওকে ফাইন, চলে আসি ভাই সামনের দিকে। ফ্রি অন 1, 11, 12 চাইলে পড়তে পারো। এবার আসি আমরা পৃষ্ঠা উল্লেখ থাকো, এই পৃষ্ঠাগুলোর কাজ নাই। চলে আসি আমরা অ্যালকোহল টপিকটাতে। তাহলে 2.11.4 অ্যালকোহল, ইথার, এমিন, 5 স্টার ইম্পর্টেন্ট টপিক ফর যে কোনো অ্যাডমিশন। চলে আসি ভাই অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে প্রথম কথা হচ্ছে অ্যালকোহল, এই যে প্রথম কথা হচ্ছে অ্যালকোহল কোন ধরনের সমানুতা দেখায়। খেয়াল করে দেখো, এই যে অ্যালকোহল আমরা সবাই জানি ভাইয়া, অ্যালকোহলের কার্যকরীমূলক সমাণু হচ্ছে ইথার, তাই না? আচ্ছা, এখন অ্যালকোহল বেশি শক্তিশালী নাকি ইথার বেশি শক্তিশালী? শক্তিশালী বলতে আমি বোঝাচ্ছি কে বেশি সক্রিয়, অ্যালকোহল বেশি সক্রিয় নাকি ইথার বেশি সক্রিয়? মনে রাখবা ভাইয়া, অ্যালকোহল বেশি সক্রিয়। কে বেশি সক্রিয়? অ্যালকোহল বেশি সক্রিয়। এখন পোলারিটির ক্রম যদি আমরা হিসেব করি, অবশ্যই পানি সবার আগে, পানির পরে হচ্ছে অ্যালকোহল, আর একদম লাস্ট হচ্ছে ইথার, কারণ ও আসলে অবস্থা খুবই খারাপ, ও পানিতে অদ্রবণীয় বললেই চলে। এই যে পানিতে ইথার, পানিতে অদ্রবণীয়, কিন্তু অ্যালকোহল এবং এমিন এই দুইটাই কিন্তু পানিতে দ্রবণীয়। পানিতে অদ্রবণীয়কে ইথার, এবং মজার বিষয় হচ্ছে এই ইথার কিন্তু একদম নিষ্ক্রিয় বললেই চলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো বিক্রিয়া তেমন করে না, একদম নিষ্ক্রিয় বললেই হয়। এটা কত নাম্বার পেজ? 262 পৃষ্ঠা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখি ভাইয়া, অ্যালকোহল এবং এমিন এই দুটোকে কেন বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ দেখো, অ্যালকোহল হচ্ছে OH মূলক, তাই না? আর এমিন হচ্ছে এই NH2, এই মূলকটাকে বলা হয় এমিন। এখন মজার বিষয় খেয়াল করে দেখো, অক্সিজেন এবং নাইট্রোজেন, তোমরা জানো হাইড্রোজেন বন্ধন কারা দেয়? তোমাদেরকে ভাই পড়াইছি, হাইড্রোজেন বন্ধন দেয় তারাই, এই যে ফন, ফন দিয়ে মনে রাখবো, ফন অর্থাৎ ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই তিনজন হাইড্রোজেন বন্ধন দেয়। কে বললাম? ফন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই তিনজন হাইড্রোজেন বন্ধন দেয়। এই তিনজন যেহেতু হাইড্রোজেন বন্ধন দেয়, এই জন্য কিন্তু ভাই খেয়াল করো, পানির সাথে ইজিলি বন্ধন তৈরি করতে পারে। এই যে এই হাইড্রোজেন বন্ধনের কথাই বলছে, কারণ অ্যালকোহলের মধ্যে অক্সিজেন আছে, এমিনের মধ্যে নাইট্রোজেন আছে, এই কারণে। আর ইথারের বেলা যেটা হয়েছে কি, ইথার হচ্ছে দুই পাশ থেকে অক্সিজেনটা একদম ব্লক করা, দুই পাশ থেকে অক্সিজেনটা অ্যালকাইল মূলক দিয়ে ব্লক করা। এবং তোমরা সবাই জানো অ্যালকাইল মূলক কেন্দ্রের দিকে ইলেকট্রন ঠেলে দেয়। আচ্ছা, গেল, চলে আসি আমার সামনের দিকে ভাইয়া, এখানে আর তোমার কিছু লাগবে না, সেই হাইড্রোজেন বন্ধনের কথাই বলা হয়েছে। চলে আসি ফেনল ভাইয়া, ফেনল, ফেনলের অপর নাম কি কে বলতে পারবা? ফেনলের অপর নাম কি কে বলতে পারবো? দেখি, ফেনলের অপর নাম কি? ফেনলের অপর নাম কে বলতে পারবা? তোমাদেরকে কিন্তু টার্গেট ডিএমসি একাডেমিক গ্রুপ, আমাদের একটা গ্রুপ আছে, তোমরা যারা যারা এখনো টার্গেট ডিএমসি একাডেমিক গ্রুপে যুক্ত নেই অবশ্যই যুক্ত হয়ে যাবা। ভাইয়া ফেনলেরটা বলো, ফেনলের সংজ্ঞা। ভাই ফেনল কি অম্লধর্মী না কাঠধর্মী? অ্যালকোহল কি অম্লধর্মী না কাঠধর্মী, এটা জানো? অ্যালকোহল কি অম্লধর্মী না কাঠধর্মী? প্রথম কথা ভাইয়া, অ্যালকোহল হচ্ছে নরমালি নিরপেক্ষ, অ্যালকোহল কিন্তু অম্ল না ক্ষারও না, অ্যালকোহল কেমন? নিরপেক্ষ। তবে ফেনল, এই যে ফেনল যেটা বেনজিনের সাথে OH, এই যে অ্যারাইল মূলকের সাথে OH, এই যে ফেনল, এই ফেনল কিন্তু ভাইয়া অম্লধর্মী। এই পার্থক্যটা সুন্দর করে খেয়াল রাখো, বুঝছো? নর্মালি অ্যালকোহল নিরপেক্ষ হইলেও, ভেরি গুড, নর্মালি অ্যালকোহল নিরপেক্ষ হইলেও ফেনল কিন্তু ভাইয়া, হ্যাঁ ফেনল কিন্তু ভাইয়া অম্লধর্মী। এই যে ফেনল কি করে আমরা সবাই জানি, অম্লের বৈশিষ্ট্য হচ্ছে অনিলা। অনিলা মানে অম্ল কি করে? নীল লিটমাসকে লাল করে। তাহলে অম্লের বৈশিষ্ট্য হচ্ছে অনিলা, অম্ল নীল লিটমাসকে লাল করে। এই যে নীলকে দেখো লাল করছে ফেনল, কারণ বললাম না নর্মালি অ্যালকোহল নিরপেক্ষ হলেও ফেনল কেমন? ফেনল হচ্ছে অম্লধর্মী। আচ্ছা, তাহলে ভাইজান এখন আসি আমরা, অ্যালকোহলে একটা শ্রেণী বিভাগ দেয়া আছে, তোমার এগুলো লাগবে না, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। এই উদাহরণ তুমি এমনিই পারবা। কেমনে দেখো, প্রাইমারি অ্যালকোহলগুলো একদম সিম্পল, দেখতে সিম্পল মনে হবে। দেখো এই যে মিথানল, ইথানল, সবাই জানো, এরকম কমন নামগুলো থাকলে প্রাইমারি অ্যালকোহল। কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল কেমনে চিনবা ভাই? দেখো সেকেন্ডারি অ্যালকোহলের মধ্যে নামের মধ্যে 2 থাকবে। এই যে দেখো প্রোপানল 2,
বিউটানল 2 নামের মধ্যে 2 আছে দেখে বুঝে যাবা এটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল ক্লিয়ার তাহলে নামের মধ্যে 2 দেখলে বুঝে যাবা এটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল এরপরে আসি ভাইয়া টারশিয়ারি অ্যালকোহল কেমনে চিনবো টারশিয়ারি মানে দেখবেন নামের মধ্যে অনেক কিছু এই যে দেখো 2 মিথাইল একবার আবার প্রোপানল 2 এই যে এক্সট্রা অনেক কিছু 2 মিথাইল বিউটানল 2 দুইবার আছে তাই না এরকম হলে হবে না এরকম এক্সট্রা যখন থাকবে সেটা টারশিয়ারি অ্যালকোহল হয়ে যাবে ফার্স্টে খেয়াল করে দেখো নরমাল অ্যালকোহল আমরা এমনি চিনবো আর যখন নামের সাথে একটা করে 2 থাকবে জাস্ট একটা সিঙ্গেল 2 বুঝবো 2 ডিগ্রি অ্যালকোহল কিন্তু যদি একাধিক কিছু থাকে একাধিক 2 একাধিক অনেক কিছু থাকলে বুঝবো এটা টারশিয়ারি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল ঠিক আছে ওকে ইনশাআল্লাহ এখন দেখি পলিহাইড্রিক অ্যালকোহল এখানে আমরা দেখব যে কোনটার বেলায় কয়টা করে OH মূলক আছে গ্লিসারিন বা গ্লিসারল আমাদের সবচেয়ে কমনলি আমরা ইউজ করি স্পেশালি উইন্টার সিজনে তাই না গ্লিসারিন ইউজ করা হয় সবাই স্কিনের মধ্যে ইউজ করে এই গ্লিসারিনের মধ্যে কয়টা OH মূলক আছে খেয়াল করে দেখো গ্লিসারিনে OH মূলক আছে 3টা তাহলে গ্লিসারিনের মধ্যে কয়টা OH মূলক আছে গ্লিসারিনের মধ্যে OH মূলক আছে 3টা কয়টা 3টা ভেরি গুড নেক্সট সরবিটল সরবিটল আমরা যদি এটা সরবিটল আমরা উচ্চারণ করব সরবিটল তাহলে সরবিটলে 6টা OH মূলক তাহলে সরবিটলের মধ্যে OH মূলক কয়টা সরবিটলের মধ্যে OH মূলক আছে 6টা তাহলে সরবিটলের মধ্যে OH মূলক কয়টা আছে সরবিটলের মধ্যে OH মূলক আছে 6টা কথা ক্লিয়ার ভেরি গুড সরবিটলের মধ্যে OH মূলক আছে 6টা আচ্ছা মাঝখানে বলছিলাম খেয়াল করে দেখো এই যে যাদের মধ্যে এক্সট্রা অনেকগুলো OH মূলক আছে যাদেরকে আমরা বলি পলিহাইড্রিক অ্যালকোহল কারণ অনেকগুলো OH মূলক আছে এদেরকে মূলত ইউজ করা হয় ময়শ্চারাইজিং এজেন্ট হিসেবে চোখের ড্রপ বা স্কিনের বিভিন্ন ক্রিম এটা আমরা সবাই জানি গ্লিসারিন তো আমরা স্কিনে ইউজ করি সো এরকম চোখের ড্রপে বা আমাদের ময়শ্চারাইজিং ক্রিম হিসেবে এই ধরনের সাবস্টেন্স পলিহাইড্রিক অ্যালকোহল ইউজ করা হয় যাদের অনেকগুলো OH মূলক আছে যেমন একটু দেখেছো গ্লিসারিন বা সরবিটল কারণ 6টা OH মূলক আছে সরবিটল এগুলোকে হচ্ছে আমরা ত্বক কোমল মসৃণ করার ক্ষেত্রে ইউজ করে থাকি চলে আসি ভাইয়া অ্যালকোহলের সমানতা মজার বিষয় হচ্ছে একটা সমানতা ছিল না মারিজম ওই যে টটোমারিজম মেটামারিজম এগুলা বাদে বাকি 3টা সমানতাই অ্যালকোহল দেয় অর্থাৎ অবস্থান চেইন আর হলো কার্যকরীমূলক সমানতা এই 3টাই অ্যালকোহল দিয়ে থাকে এটা নিয়ে কোনো প্যারা নাই এটা তোমাদেরকে ভাইয়া আগেই পড়াইছি জাস্ট মারিজম দিবে না কোনো ধরনের টটোমারিজম মেটামারিজম এগুলো দিবে না অ্যালকোহলের সাধারণ প্রস্তুত পদ্ধতি তো এখানে আমাদের এটা তেমন কিছু লাগবে না চলে আসি আমরা পরেরটায় খেয়াল করে দেখো এই যে হ্যালোজেনো অ্যালকেনের সক্রিয়তা ক্রম তোমাদেরকে ভাই আগেই পড়াইছি মনে আছে এটা এই যে দেখো বলছিলাম শুধু হাইড্রোজেন না অন্য কিছু যুক্ত হইলেও এই জিনিসটা ঘুরে যায় এই জিনিসটা উল্টে যায় ঠিক আছে তাহলে এখানে অ্যালকাইল মূলক যুক্ত হয়েছে তাও কিন্তু দেখো অ্যালকাইল আয়োডাইড এর আগে এরপরে ব্রোমিন এরপরে ক্লোরিন এভাবে করে আগাচ্ছে তো এটাই বলছিলাম যে নর্মালি কিন্তু ফ্লোরিন বেশি পাওয়ারফুল কিন্তু যখন এর সাথে অন্য কিছু যুক্ত হয় সেটা সক্রিয়তা ক্রম কিন্তু উল্টে যাবে আয়োডিন আগে চলে আসবে আচ্ছা এবার আসি এলকিন থেকে নর্মালি এলকিনের মধ্যে পানি দিলে সেটা আসলে অটোমেটিক্যালি অ্যালকোহল তৈরি হয়ে যায় এটা নিয়ে কোনো টেনশন নেই গাঢ় সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয় চাইলে একবার দেখে রাখতে পারো গাঢ় সালফিউরিক অ্যাসিড আমাদের ইম্পর্টেন্ট একটা প্রভাব এখানে এটাই জাস্ট খেয়াল করবা যে উত্তম বিজারক হিসেবে আমরা কোনটাকে ব্যবহার করতে পারি হাইড্রোজেন সংযোজনের ক্ষেত্রে বা হাইড্রোজেনের সোর্স হিসেবে আমরা উত্তম বিজারক হিসেবে ইউজ করতে পারি এই যৌগটাকে এই যৌগটার নাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiAlH4 এটা উত্তম বিজারক কেন কারণ সে অনেক বেশি হাইড্রোজেন সাপ্লাই দেয় আর হাইড্রোজেনের সাথে বিক্রিয়া মানে হলো বিজারণ বিক্রিয়া চলে আসি ভাই এখন আমরা এখানে এমসিকিউ আমাদের তেমন আসে না এটা চাইলে একবার দেখতে পারো যে অ্যাসিড ক্লোরাইডের সাথে বিক্রিয়া করতেছে ভেরি গুড এটা তেমন বেশি ইম্পর্টেন্ট না কারণ এগুলো একদম এমসিকিউ পড়ে চলে আসে আমরা এই পয়েন্টে চলে আসো সবাই এটা বের করো গ্রিগনার্ড বিকারক খুব ইম্পর্টেন্ট এটা বের করো গ্রিগনার্ড বিকারক থেকে তুমি কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবা গ্রিগনার্ড বিকারক থেকে তুমি কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবা চলে আসো বের করো প্রথম কথা হচ্ছে ভাইয়া গ্রিগনার্ড বিকারকের সাথে তুমি যদি 1 ডিগ্রি অ্যালকোহলের বিক্রিয়া করাও কয় ডিগ্রি অ্যালকোহল 1 ডিগ্রি গ্রিগনার্ড বিকারকের সঙ্গে তুমি যদি 1 ডিগ্রি অ্যালকোহলের বিক্রিয়া করাও তৈরি হবে মানে মিথানলের বিক্রিয়া করাও সরি অ্যালডিহাইড গ্রিগনার্ড বিকারকের সঙ্গে তুমি যদি 1 ডিগ্রি ফর্মালডিহাইড মানে মিথানলের বিক্রিয়া করাও মিথানল তাহলে তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল যদি গ্রিগনার্ড বিকারকের সাথে তুমি মিথানল ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড এটা হতে পারে ইথানল প্রোপানল যাই বিক্রিয়া করো তৈরি হবে 2 ডিগ্রি অ্যালকোহল আর যদি তুমি অ্যালডিহাইড বাদ দিয়ে কিচনের সাথে বিক্রিয়া করাও তখন তৈরি হবে 3 ডিগ্রি অ্যালকোহল দেখো মুখস্থ হয়েছে কিনা আমি আবার বলি
গ্রিগনার্ড বিকারকের সঙ্গে তুমি যদি প্রথম যে অ্যালডিহাইড নাম হলো মিথানেলের বিক্রিয়া করাও তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল। ভেরি গুড। যে গ্রিগনার্ড বিকারকের সঙ্গে তুমি যদি বাকি যে কোনো অ্যালডিহাইড ইথানেল, প্রোপানেল, বিউটানেল যার সঙ্গে বিক্রিয়া করাও তৈরি হবে 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি তুমি এর সঙ্গে কিটোনের বিক্রিয়া করো, অ্যালডিহাইড বাদ দিয়ে কিটোন, তখন তৈরি হবে 3 ডিগ্রি অ্যালকোহল। এইটা একটু মনে রাখবা, তাহলে ইনশাআল্লাহ আর ঝামেলা হবে না, ঠিক আছে? এখন সেই গ্রিগনার্ড বিকারকের সঙ্গে গ্রিগনার্ড বিকারক কোনটা? এই যে RMgX, অথবা এটা জায়গায় অ্যারাল মূলকও হইতে পারে, ARMgX, এরাও কিন্তু গ্রিগনার্ড মূলক, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তাহলে গ্রিগনার্ড বিকারকের সঙ্গে তুমি যদি মিথানেল বা ফর্মালডিহাইডের বিক্রিয়া করাও তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল। তুমি যদি গ্রিগনার্ড বিকারকের সঙ্গে মিথানেল ছাড়া, এই যে মিথানেল বাদে বাকি যে কোনো অ্যালডিহাইডের বিক্রিয়া করাও তৈরি হবে 2 ডিগ্রি অ্যালকোহল। তুমি যদি গ্রিগনার্ড বিকারকের সঙ্গে কিটোনের বিক্রিয়া করাও, এই যে কিটোনের বিক্রিয়া করাও, যে কোনো কিটোনের বিক্রিয়া করাও তৈরি হবে 3 ডিগ্রি অ্যালকোহল। এটা হচ্ছে সবাই ক্লিয়ার রাখছো। তাহলে খেয়াল করে দেখো, যদি গ্রিগনার্ড বিকারকের সঙ্গে মিথানেলের বিক্রিয়া করাও, মানে মিথানেল আমার প্রথম যে অ্যালডিহাইড তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল। যদি তুমি বাকি যে কোনো অ্যালডিহাইডের বিক্রিয়া করাও তৈরি হবে 2 ডিগ্রি অ্যালকোহল। কিটোনের সাথে বিক্রিয়া করাইলে তৈরি হবে 3 ডিগ্রি অ্যালকোহল। কয়েকবার করে আমি বলছি যেন তোমার মুখস্থ হয়ে যায় ইনশাল্লাহ। ভাইজান সামনের দিকে চলে আসি, খেয়াল করে দেখো, এখানে আমরা ওয়াটার গ্যাসের সংকেতটা পড়বো, যদিও আসলে এটা আমাদের কেমিস্ট্রির সেকেন্ড পেপারের অধ্যায় 5 অর্থনৈতিক রসায়নের মধ্যে ভালো করে বেশ ভালো করে দেওয়া আছে, ওটা প্যারা নাই। খেয়াল করে দেখো, ওয়াটার গ্যাস সংকেত CO+H2, এই হলো ওয়াটার গ্যাস। তাহলে এখানে দেখো সবগুলো কিন্তু 1 মোল করে আছে, 1 মোল কার্বন মনোক্সাইড, 1 মোল হাইড্রোজেন গ্যাস। এই ওয়াটার গ্যাসের অপর নাম হচ্ছে ব্লু গ্যাস। ওয়াটার গ্যাসের অপর নাম হচ্ছে ব্লু গ্যাস, ঠিক আছে? এবং এখানে টেম্পারেচারটা দিকে ভালো করে তাকাও, ওয়াটার গ্যাসের টেম্পারেচার হচ্ছে 1400 ডিগ্রি সেলসিয়াস। ওয়াটার গ্যাস তৈরিতে টেম্পারেচার কত? ওয়াটার গ্যাস তৈরিতে টেম্পারেচার হচ্ছে 1400 ডিগ্রি সেলসিয়াস। ভেরি ইম্পর্টেন্ট। চলে সামনের দিকে। ভাই এখানে আমরা এই ওয়াটার গ্যাস থেকে যখন মিথানল তৈরি করা হয়, এটাই বিক্রিয়াটা একটু দেখবা, কারণ মেডিকেলে আসছিল, অনেক আগে আসছিল, বাট যেহেতু এটা অনেক আগের প্রশ্ন, আমরা আসলে মেডিকেলে প্রিভিয়াস কোশ্চেন কোনটা বাদ দিই না, কারণ অনেক আগে প্রশ্ন হইলেও সেটা আসতে পারে। ওয়াটার গ্যাস থেকে যখন মিথানল তৈরি করা হয়, সেখানে তুমি এই প্রভাবকগুলোর নাম খুব ভালো করে পড়বা, জিঙ্ক অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইড, এই প্রভাবকগুলোর নাম খুব ভালো করে পড়বা। তাহলে ওয়াটার গ্যাস থেকে যখন মিথানল তৈরি করা হয়, সেখানে কোন ধরনের প্রভাবক ব্যবহার করা হয়? জিঙ্ক অক্সাইড, তার সাথে ক্রোমিয়াম অক্সাইড। কোন অক্সাইড? জিঙ্ক অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইড। ভেরি গুড। চলে আসি ইস্টের কথায়। ইস্ট থেকে আমরা মূলত 3 ধরনের এনজাইম পাই, লিখে রাখো সবাই। ইস্ট থেকে আমরা 3 ধরনের এনজাইম পাই। কোন 3 ধরনের? জামাই, যতে হচ্ছে ভাইয়া জাইমেজ, যতে হচ্ছে জাইমেজ, জাইমেজের কাজ গ্লুকোজকে ভাঙে, গ্লুকোজকে ভাঙতে পারে এমন একটা এনজাইম। মতে হচ্ছে মল্টেজ, মতে হচ্ছে মল্টেজ, ইতে হচ্ছে ইনভার্টেজ, ইতে হচ্ছে ইনভার্টেজ। জাইমেজ তাহলে হয়ে গেছে ভাইয়া জামাই, জাইমেজ, মল্টেজ, ইনভার্টেজ, জামাই, জাইমেজ, মল্টেজ, ইনভার্টেজ, জামাই, ঠিক আছে? ওকে, জামাই, জাইমেজ, মল্টেজ, ইনভার্টেজ, এই 3টে এনজাইম আমরা কোথা থেকে পাই? ইস্ট থেকে পাই। তাহলে ইস্ট থেকে আমরা কিভাবে বললাম? জামাই, জাইমেজ, মল্টেজ এবং ইনভার্টেজ। ওকে, হ্যাঁ, জামাই, জাইমেজ, মল্টেজ এবং ইনভার্টেজ। ভাইয়া খেয়াল করে দেখ, স্টার্চকে ভেঙে মল্টোজ যে তৈরি করে এনজাইমের নামটা কি, তাপমাত্রা কি, দুইটাই ইম্পর্টেন্ট। এই দুইটাই কিন্তু তোমাদের কর্মমুখী রসায়নের মধ্যে আছে। স্টার্চের ভাঙনে মল্টোজ তৈরি হয়, স্টার্চকে ভাঙে এনজাইমের নাম হচ্ছে ডায়াস্টেজ। এনজাইমের নাম কি? ডায়াস্টেজ। টেম্পারেচার কত? 40 থেকে 50। টেম্পারেচার কত ভাইয়া? 40 থেকে 50, খুবই ইম্পর্টেন্ট। তাহলে স্টার্চকে ভাঙে এনজাইমের নাম কি? ডায়াস্টেজ। খেয়াল রাখো ভাইয়া, ইম্পর্টেন্ট তো, ওই জন্য ভাইয়া বারবার বলতেছি। এই যে স্টার্চকে ভেঙে তৈরি হয় মল্টোজ, এবং তোমরা সবাই জানো মল্টোজ ভেঙে তৈরি হয় 2 অণু গ্লুকোজ, এই যে গ্লুকোজ। এবং এই গ্লুকোজকে ভাঙে কে? জাইমেস, পড়াইছি। গ্লুকোজকে ভাঙে কে? জাইমেস। ভাই পড়াইছি তাই না? গ্লুকোজকে ভাঙে কে? জাইমেস। ভেরি গুড। নেক্সট খেয়াল করে দেখেন ভাইজান, এটা পড়াইছি, ইনশাআল্লাহ দেওয়া লাগবে না। এই যে রেকটিফাইড স্পিরিট, এই খেয়াল করে দেখো, রেকটিফাইড স্পিরিট ভাইয়া, রেকটিফাইড স্পিরিট কিভাবে গঠিত হয়? 200% ইম্পর্টেন্ট। 95.6% ইথানল, বাদ দাও, এটা মুখস্থ করা কঠিন। মনে রাখবা 4.4% পানি, এটা ইজিলি মনে থাকবে, দুইটার সংখ্যা যেহেতু একই।
4.4% পানি, বাকিটা হচ্ছে ইথানল। 100 থেকে বিয়োগ করো, অটোমেটিক পারবা। কিন্তু এই 4.4টা একটু ভালো মনে থাকে আর কি, চাইলে এভাবে মনে রাখাটা ভেরি ইজি, ভেরি গুড। আই থিঙ্ক 95.6% ইথানল এবং তার সাথে 4.4% পানি। ম গুগু লাগুগা, হ্যাঁ এটা হচ্ছে মলটোস ভেঙে তৈরি হয় ম গুগু গ্লুকোজ গ্লুকোজ, ল্যাকটোস ভেঙে তৈরি হয় গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। ঠিক আছে, একজন আছে যে কোনো ফালতু কোনো পড়াশোনা করে না, মাঝখানে এসে খালি কিছু কমেন্ট করে। একবার সে কমেন্ট করছে, মজা বেশ, শোনা হচ্ছে মাবরুর ইসলাম রাফি, একবার কমেন্ট করছে যে সায়েন্সে আসাটাই ছিল জীবনের প্রথম ভুল, ওরে আমার কবিরে। যাক সমস্যা নেই, খুব সুন্দর একটা আবেগাত্মক রচনা করছে। তারপর সে এসে এখন আবার একটা সুন্দর কমেন্ট করছে, সে মাঝখানে একটু কমেন্ট করতে আসে, লিখছে আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় না বড় হয়ে দুর্নীতিতে বড় হবে। মানে সে চাচ্ছে সবাই একটু ওর একটা হাঁটা দিয়ে একটু মজা নিক। তোমরা একটু কষ্ট করে ওর কমেন্ট একটু হাহা দিয়ে ওর একটু মজা দাও ভাই, ওর জীবনে মজা লাগবে। ওর একটু হাহা দাও, একটু মজা করার সুযোগ দাও। ওর জীবনে আনন্দ নাই ভাই, ওর একটু আনন্দ করার সুযোগ দাও। ও অনেকক্ষণ চেষ্টা করতেছে সবাই একটু ওরা হাহাটা দিবে, ওর সাথে একটু ফান টান করবে, কিন্তু কেউ তোমরা ফান করতেছে না ওর সাথে। ও কষ্ট পাচ্ছে বেচারাটা, একটু হাহা দাও, একটা হাহাটা একটু ফান টান করো ওর সাথে, সবাই একটু মানে মতটা সুযোগ দাও, ওর মজাটা করুক। অনেক কষ্ট করে আসছে একটু ক্লাস করতে, তাই না? মহারাজা এসে আসিয়াছেন মহারাজার দেশে, ওর একটু সুযোগ করে দিতে হবে ক্লাস। না ব্যান কেন করবো আমরা? ওর পরবর্তী কমেন্টের জন্য অপেক্ষায় আছি। ব্যান করা যাবে না, আমি ব্যান করা ছেড়ে দিছি। একজন হচ্ছে ভাই ইন ইজ পাস্ট ফর্ম ব্যাক। আমি ইয়ে করে ছেড়ে দিছিলাম, স্টোরি করে ছেড়ে দিছিলাম, কিন্তু আমি তো পারতেছি না। হয়তো কমেন্ট এসে দেখলাম যে এই ধরনের ব্যক্তিদেরকে কেমনে বলো। আচ্ছা ওরা একটু ওয়েট করো, ওরা অপেক্ষা করো, আর দু একটা কমেন্ট করুক বাবুটা। সোনামণি আরও দু একটা কমেন্ট করুক। সোনামণি একটু পরে এসব কমেন্ট করবে, জীবনটা তেজপাতা হয়ে গেল। কোথায় পড়াশোনা, কোথায় জীবন, কোথায় প্রেম? সোনামণি বাকিটা তাকাও এখানে। তাহলে রেক্টিফাইড স্পিরিটের ক্ষেত্রে আমাদের পানির পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট, 4.4%, বাকি পুরোটা হচ্ছে ইথানল, 95.6% ইথানল। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবা, ভেরি 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 ইম্পর্টেন্ট। কেন? কারণ এই রেক্টিফাইড স্পিরিটের স্ফুটনাঙ্ক খেয়াল করে দেখো 78.1, 78.1 ডিগ্রি সেলসিয়াস। 3 স্টার দাও। তোমরা কি মনে করতে পারো 78.3 ডিগ্রি সেলসিয়াস ছিল আরেকজনের স্ফুটনাঙ্ক? কে বলতে পারবা যে 78.3 ডিগ্রি সেলসিয়াস ছিল একজনের স্ফুটনাঙ্ক? সবাই একটু উত্তর করে দাও ভাইয়া। 78.3 ডিগ্রি সেলসিয়াস ছিল আরেকজনের স্ফুটনাঙ্ক। প্রথমে বলেছিল তার আন্টির মেয়ে কমার্স থেকে ডাক্তারি পড়বে। মানে আমার খারাপই লাগছে ওর জন্য ভাই, মানে ও এত হাসানোর চেষ্টা করছে, কেউ হাসো না কেন? আমি হাসতেছি, এই যে আমি হাসতেছি, হাসো সবাই। একজন এত কষ্ট করে তোমরা হাসানো বলছে যে কমার্স থেকে পড়ে নাকি ডাক্তারি পড়বে, মানে একটু মজা করার চেষ্টা করছে, মজা না করলে হবে? গুড। ইথানল ভাইয়া, ইথানল যদি শুধু একা হইতো, ইথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 78.3 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যখন এর সঙ্গে পানি থাকবে, এই পানির কম্বিনেশন যখন সে রেকটিফাইড স্পিরিট হয়ে যাবে, এই 95.6% ইথানলের সাথে যখন 4.4% পানি থাকবে, তখন এই কম্বাইন্ড এই পুরোটার স্ফুটনাঙ্ক হবে 78.1 ডিগ্রি সেলসিয়াস। দেখছো খুবই কাছাকাছি পার্থক্য। 78.3 থেকে কমে 78.1 হয়েছে, এবং অপশনের মধ্যে তুমি দেখবা এই দুইটাই আছে, 78.3 এবং 78.1 দুইটাই কিন্তু আছে। ঠিক আছে, ওকে। ওকে, ভেরি গুড। তাহলে ভাইয়া অলরেডি তোমাকে বলছি, আশা করি ইনশাল্লাহ সবাই পারবা। এটা নিয়ে আমার আর কোনো প্যারা নাই। চলে আসি সামনের দিকে, খেয়াল করে দেখো এই পৃষ্ঠাটা 100% লেয়া আছে। অ্যান্ড আমি জানি না তোমরা স্পষ্ট পুরোটা দেখতে পাচ্ছ কিনা, একটু বড় হয়ে গেছে পেজটা। প্রথম কথা হচ্ছে মেথিলেটেড স্পিরিট। মেথিলেটেড স্পিরিট এর মানে হচ্ছে, বুঝতে পারছো, রেকটিফাইড স্পিরিটের সঙ্গে মিথানল যুক্ত করা হয়েছে, এই জন্য এটার নাম হলো মিথিলেটেড স্পিরিট। জাস্ট মিথানল যুক্ত করছে। কতটুকু মিথানল? 5 থেকে 10% মিথানল মিশানো হয়েছে। কত পার্সেন্ট বললাম ভাইয়া? 5 থেকে 10% মিথানল মিশানো হয়েছে, এই জন্য নাম হচ্ছে মেথিলেটেড স্পিরিট। এই মেথিলেটেড স্পিরিটের অপর নাম হচ্ছে ডিনেচার্ড অ্যালকোহল। তাহলে মেথিলেটেড স্পিরিট এর অপর নাম কি?
ডিনেচার্ড অ্যালকোহল, ভুল করার কোনো সুযোগ নেই। নেক্সট খেয়াল করে দেখো, এর সাথে আমরা আর কি মিশাই? মিথানল ছাড়াও এর সাথে থাকে জাস্ট পার্সেন্টেজ ভেরি ইম্পর্টেন্ট 3% বেনজিন, আর তার সাথে বাজে গন্ধের পিরিডিন, দুর্গন্ধযুক্ত রঙিন পিরিডিন। তাহলে এইটা অ্যাটলিস্ট সবগুলোর মধ্যে অন্তপক্ষে এখানে যা আছে এটা মাছ পড়তে হবে। যে মিথিলেটেড স্পিরিট মানে কি? রেকটিফাইড স্পিরিটের সাথে 5 থেকে 10% মিথানল। কি বললাম ভাইয়া? রেকটিফাইড স্পিরিটের সাথে 5 থেকে 10% মিথানল, এর পাশাপাশি আমরা 3% বেনজিন আর কিছু দুর্গন্ধযুক্ত পিরিডিন মিশানো হয়। এই হচ্ছে কথাবার্তা। ঠিক আছে, ইনশাল্লাহ পারবা। আচ্ছা, এই মিথিলেটেড স্পিরিটের অপর নাম হচ্ছে ডিনেচার্ড অ্যালকোহল। এখন আসলে এটা ব্যবহার কোথায়? এটা দেখবা তোমাদের বাসা বাড়িতে কাঠের বা দরজার বার্নিশ করে না, ওই বার্নিশের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা হয়। তাহলে মিথিলেটেড স্পিরিটের ব্যবহার কোথায়? বিভিন্ন শিল্প কারখানায় এবং বিভিন্ন বার্নিশের কাজে। তাহলে মিথিলেটেড স্পিরিটের ব্যবহার কোথায় বললাম? বিভিন্ন শিল্প এবং বিভিন্ন বার্নিশের কাজে। এই কাঠের যে বিভিন্ন বার্নিশ শেষ করা হয়, ওই বার্নিশের ক্ষেত্রে এটা একটা উত্তম দ্রাবক, এবং এটাই পরীক্ষায় মেডিকেল আসছে, খেয়াল রাখবা। আচ্ছা, চলে আসি ভাই এরপরের দিকে আমরা। পাওয়ার অ্যালকোহল, খেয়াল করে দেখো পাওয়ার অ্যালকোহল মানে কি? পাওয়ার মিন্স দেখো আমাদের যখন পাওয়ার মানে এনার্জি লাগতেছে, রাইট? সো যখন কোনো একটা গাড়ি চলবে, দেখো গাড়ি চলার জন্য বা রাস্তায় যখন গাড়ি যাবে, ওর কিন্তু অনেক ফুয়েল লাগে, তাই না? পাওয়ার লাগে, ওই পাওয়ার দিয়ে সে চলে। তো যখন পাওয়ার অ্যালকোহল বলবে, তারপরে তুমি চিন্তা করবে ওই যে ইঞ্জিনের যে চালিকা শক্তি, পেট্রোলের কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে? পেট্রোল। ওই এনার্জি দিয়ে কিন্তু গাড়ি চলে। তাহলে পাওয়ার অ্যালকোহল বললে পথে পাওয়ার, পথে পেট্রোল। এখন নেক্সট খেয়াল করো, এই পেট্রোলটা কোথায় লাগে? পেট্রোল লাগে হচ্ছে ইঞ্জিনের ক্ষেত্রে। ইঞ্জিন, বেনজিন। এই পেট্রোলের সাথে সাথে কি আছে? বেনজিন আছে। তাহলে পাওয়ার অ্যালকোহল, পথে পাওয়ার অ্যালকোহল, পথে পেট্রোল। পেট্রোল লাগে কার জন্য? ইঞ্জিনের জন্য। ইঞ্জিনের সাথে একসাথে মিলে রাখবো বেনজিন। তাহলে বেনজিন এবং পেট্রোল। ঠিক আছে, ওকে। সো খেয়াল করে দেখো, পাওয়ার অ্যালকোহলকে যেহেতু পাওয়ার বাংলা শক্তি, তো শক্তি অ্যালকোহল বলা হয়। নেক্সট খেয়াল করে দেখো, প্রুফ স্পিরিট। প্রুফ স্পিরিট মানে হচ্ছে যেটাকে মাপকাঠি ধরে, যেটাকে আমরা অ্যালকোহলের শক্তিমাত্রা নির্ণয়ের জন্য, যেটাকে আমরা মাপকাঠি হিসেবে বিবেচনা করি, যে অ্যালকোহলটাকে আমরা মাপকাঠি হিসেবে ধরে, আমরা যেটার মানকে 0 ডিগ্রি ধরে, এটার শক্তিমাত্রাকে 0 ডিগ্রি ধরে আমরা বাকিগুলো হিসেব করি, যে বাকি অ্যালকোহলের পাওয়ার কত, এটাকে বলা প্রুফ স্পিরিট। খেয়াল করে দেখো ভাইয়া, প্রুফ স্পিরিটের ক্ষেত্রে পার্সেন্টেজটা খেয়াল করে দেখো, 57.1% হচ্ছে ইথানল, আর বাকিটা হচ্ছে পানি। আমরা একটা পার্সেন্টেজ মনে রাখবো, সবগুলো মনে রাখা পসিবল না। 57% ইথানল মনে রাখলেই হবে, 0.1 নিয়ে কোনো ঝামেলা নাই। 57% ইথানল থাকলে সেখানে তোমরা প্রুফ স্পিরিট বলবো, বাকিটা হচ্ছে পানি। এবার আসি এরপরেরটায়, রিডিং দিবা। উড স্পিরিট। উড মানে হলো কাঠ, তাই না? তাহলে কাঠের অন্তর্ধূম পাতনে, যে কাঠের অন্তর্ধূম পাতনে আমরা একটা অ্যাসিড পাই। ওই অ্যাসিডের নাম হচ্ছে পাইরোলিগনাস অ্যাসিড। ওই অ্যাসিডের নাম কি? পাইরোলিগনাস অ্যাসিড। তাহলে কাঠের অন্তর্ধূম পাতনে আমরা একটা অ্যাসিড পাই, ওই অ্যাসিডটাকে বলা হয় পাইরোলিগনাস অ্যাসিড। এবং মজার বিষয় হচ্ছে, এই পাইরোলিগনাস অ্যাসিড থেকে যে মিথানলকে আলাদা করা হয়, এই মিথানলটাকেই বলা হয় উড স্পিরিট। তাহলে অবিশুদ্ধ মিথানলটাই হচ্ছে সেই উড স্পিরিট। তাহলে উড স্পিরিটকে অবিশুদ্ধ মিথানল। এবং খেয়াল করে দেখো, অবিশুদ্ধ কেন? কারণ 98% মিথানলের পাশাপাশি ওখানে সামান্য পরিমাণ কিটোন, এসিটোন থাকে। এই যে মাত্র 1 থেকে 2% এসিটোন থাকে, 98%ই থাকে আমাদের মিথানল। তার সাথে সামান্য বাকি যে 1-2% ওইটা থাকে এসিটোন। এই জন্য এটাকে বলে অবিশুদ্ধ মিথানল। ঠিক আছে, এবং এইটা স্ফুটনাঙ্কটা খেয়াল করো 65 ডিগ্রি সেলসিয়াস। আমরা সবাই জানি মিথানলের স্ফুটনাঙ্ক কিন্তু এরকমই 65। সো এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, ইনশাল্লাহ ভাইয়া আমরা সামনের দিকে আগাই। অ্যালকোহলের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে, আমি একটু পরেই আসতেছি, তারপরে এখানে যেহেতু দেয়া আছে, অ্যালকোহলের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে PCl5 সহ পরীক্ষা, ফসফরাস পেন্টাক্লোরাইড সহ পরীক্ষা। কেন? কারণ অ্যালকোহলের সাথে এই ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, যেটা ইথারের সাথে হয় না। ইথারের সাথে কখনোই হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় না। এইটা দেখিয়ে কিন্তু আমরা পার্থক্য করতে পারি। পরীক্ষায় যদি আসে অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্যকারী বিকারক কোনটা, উত্তর হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। আর পার্থক্যকারী উৎপাদ কোনটা,
এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। বিকারক মানে যে বিক্রিয়া করে, উৎপাদ মানে যে উৎপন্ন হয়। তো দুইটার মধ্যে পার্থক্য করা হয় এই ফসফরাস পেন্টাক্লোরাইডের এই বিক্রিয়াটার মাধ্যমে। যুক্ত করলে দেখা যায় অ্যালকোহলের বেলায় HCl তৈরি হয়, কিন্তু ইথারের বেলায় HCl তৈরি হয় না। এটাই হচ্ছে মেইন পার্থক্য, ঠিক আছে। এবার আসি উপরে একটা বিক্রিয়া আছে সোডিয়াম সহ পরীক্ষা, এটা আমরা আগে বলছিলাম মনে আছে, এই যে অ্যালকোহল এবং অ্যাসিড উভয়ের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ধাতু। শুধু অ্যালকোহল না ভাইয়া, অ্যালকাইনের কথা মনে আছে, অ্যালকাইন 1 এর সঙ্গে কিন্তু বিক্রিয়া করছিল। সোডিয়াম বিক্রিয়া করে এবং সেখানে হাইড্রোজেন গ্যাস তৈরি করে, এনে প্যারা নাই। সোডিয়াম সবসময় এমন কাজই করে থাকে। আচ্ছা চলে গুড। নেক্সট চলে আসি আমরা খেয়াল করে মিথানল শনাক্তকরণ। মিথানল শনাক্তকরণে আমরা খেয়াল করে দেখো, অল্প মিথানল এবং স্যালিসাইলিক অ্যাসিডের মিশ্রণে গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, তখন সেখানে মিথাইল স্যালিসাইলেটের গন্ধ পাওয়া যায়, আয়োডক্সের মতো গন্ধ, ওটা থেকে আমরা শনাক্ত করি। গুড, তেমন কিছু লাগবে না। মিথানল শনাক্তকরণে একটা বিক্রিয়া আছে। এবার আসি ইথানল শনাক্তকরণ। ভেরি 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 ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। ইথানল তুমি কিভাবে শনাক্ত করবা, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। ইথানল শনাক্তকরণের বিক্রিয়া হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা। তাহলে ইথানল শনাক্তকারী পরীক্ষা কোনটা? ইথানল শনাক্তকারী পরীক্ষা হচ্ছে আয়োডোফর্ম পরীক্ষা। ভেরি 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 ইম্পর্টেন্ট। আয়োডোফর্ম, খেয়াল করে দেখো, ইথানলের সাথে আয়োডিন, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই বিক্রিয়ায় কি রঙের অধক্ষেপ তৈরি হয়? খুবই 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 ইম্পর্টেন্ট। এই আয়োডোফর্মের রং কি? হলুদ রং, এই যে হলুদ। তাহলে আয়োডোফর্ম পরীক্ষার মাধ্যমে আমরা কি শনাক্ত করি? আয়োডোফর্ম পরীক্ষার মাধ্যমে আমরা ইথানল শনাক্ত করি। শনাক্তকারী বিক্রিয়া মেডিকেলের জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাইয়া? খেয়াল করে দেখো, ভেরি ইম্পর্টেন্ট আয়োডোফর্ম পরীক্ষা। এই আয়োডোফর্ম পরীক্ষার মাধ্যমে আমাদের এখানে পরীক্ষা আসার মতো এমসিকিউ হচ্ছে এইটা, যে আয়োডোফর্ম পরীক্ষার মাধ্যমে আমাদের কোন ধরনের অধক্ষেপ তৈরি হয়, সরি আয়োডোফর্ম পরীক্ষা কি রঙের অধক্ষেপ তৈরি হয়? উত্তর হচ্ছে হলুদ। সবাই ভাইয়াকে আবার উত্তর করে দাও যে দেখি পারো কিনা। অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্যকারী বিকারক কোনটা? উত্তর করে দাও, অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্যকারী বিকারক কোনটা? কে বলতে পারবা? অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্যকারী বিকারক কোনটা? ভেরি গুড। অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্যকারী বিকারক হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, PCl5। ভেরি গুড, PCl5। নেক্সট প্রশ্ন ভাইয়া, আয়োডোফর্মের রং কি? আয়োডোফর্মের বর্ণ কি? কে বলতে পারবে দেখি? আয়োডোফর্মের বর্ণ কি? নেক্সট ভাইয়াকে উত্তর করো, আয়োডোফর্মের বর্ণ কি? ইয়েলো। ভেরি গুড। আয়োডোফর্মের রং হচ্ছে হলুদ। সুন্দর হয়েছে। নেক্সট ভাইয়াকে উত্তর করো যে আর হয়ে গেছে, লাগবে না, এগুলো পারবা, আর লাগবে না, সহজ জিনিস গেল। এবার আসি, এই যে হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয়? হ্যালোফর্ম বিক্রিয়া দিবে দুইজন, সেটা হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া বলতে পারো, হ্যালোফর্ম বলতে পারো। হ্যালোফর্ম বিক্রিয়া দিবে যাদের CH3CO মূলক আছে, এটা একটা প্রথম পয়েন্ট। CH3CO মূলক আছে, তারা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার শর্ত হচ্ছে CH3CO মূলক থাকতে হবে। পরীক্ষা প্রায় সময় আসে যে হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার শর্ত কি? হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার শর্ত হচ্ছে CH3CO মূলক থাকতে হবে। নেক্সট কথা হচ্ছে ভাইয়া, আরেকটা লেখা আছে, এই যে CH3CHOH এরকম কাঠামোযুক্ত অ্যালকোহলও বিক্রিয়াটা দেয়। এটা কারণ কি জানো? কারণ এই অ্যালকোহলকে তুমি যদি জারিত করো, এই CH3CO মূলকটা পেয়ে যাবা। হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত হচ্ছে যে সকল যৌগে CH3CO মূলক আছে, অথবা যে সকল যৌগকে জারিত করলে CH3CO মূলক পাওয়া যায়, ওরা সবাই হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। ওই সেন্সে এই দুইটা কাঠামো হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তো তোমার কাঠামো তুমি নিজে চেক করে নিতে পারবা যে বিক্রিয়ার কথাই বলে সেখানে CH3CO মূলক আছে কিনা। যদি সেখানে CH3CO মূলক থাকে, যদি সেখানে CH3CO মূলক থাকে, সে অবশ্যই অবশ্যই হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। ওকে, চলে আসি এবার সামনের দিকে। এই যে এখানে কয়েকটা এক্সাম্পল লেখা আছে। আচ্ছা, কয়েকটা ব্যতিক্রমধর্মী বিন্যাস আছে যারা আসলে হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। এই যে খেয়াল করে দেখো, কয়েকটা ব্যতিক্রমধর্মী বিন্যাস আছে যারা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। CH3CO আছে কিন্তু তারপরে হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। তাহলে আমাকে এই জায়গাটা, এই পয়েন্টটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ কয়েকটা যৌগ আছে যারা CH3CO মূলক থাকা সত্ত্বেও হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। খেয়াল করে দেখো,
ভাইয়া প্রথম পয়েন্ট হচ্ছে এই যে CH3COCl ক্লোরিন যুক্ত আছে, দিবে না। CH3CONH2 সে দিবে না। CH3COOH সে দিবে না। সহজ কথা, তুমি কেমনে বুঝবা দেখো, CH3CO পরে যদি কোনো কার্বন গঠিত কোনো একটা অ্যালকাইল মূলক অন্য কোনো এই ধরনের কার্বন বিশিষ্ট মূলক থাকে, ওই তারা মূলত আসলে বিক্রিয়াটা দেয়। কিন্তু এখানে যে CH3CO পরে যে মূলকটা আছে, ও একদম জাস্ট একটা বহিরাগত মৌল বলতে পারি, তাই না? এক্সট্রা কোনো একটা মৌল, ক্লোরিন, এমিন মূলক, ওএইচ মূলক, এরকম কার্বন গঠিত কোনো যৌগ না, কার্বন গঠিত কোনো মৌল না। এই জন্য ওরা সহজ কথা অ্যালফা বিক্রিয়া দিবে না। চেনার জন্য বললাম, মানে জাস্ট চেনার জন্য, তুমি যেন এমসিকিউ চিনতে পারো আর কি, সেই জন্য। ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, তাহলে ভাইয়া এখন আমরা হচ্ছে চলে আসব ওকে, তাহলে ভাইয়া আমরা এখন চলে আসবো হচ্ছে একদম এই যে CH3COCl, CH3CNH2 কোনোটাই প্রকৃত কার্বনিল যৌগ না। কারণ কোনোটাই প্রকৃত কার্বনিল যৌগ না, সেজন্য তারা আসলে বিক্রিয়াটা দিবে না। এখন আসি ভাইয়া 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের আমরা পার্থক্য কিভাবে করবো, খেয়াল করে দেখো ভাইয়া। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য খেয়াল করে দেখো। অ্যালকোহল আমরা যখন বানানটা লিখি, অ্যালকোহলের লাস্টে কি আছে? আমরা যখন বানান লিখি, অ্যালকোহলের লাস্টে আছে ল। এই ল দিয়ে মনে রাখবা লুকাস বিকারক, ল দিয়ে মনে রাখবা লুকাস বিকারক, ল দিয়ে মনে রাখবা লুকাস বিকারক। তাহলে অ্যালকোহলের লাস্টে আছে ল, এই ল দিয়ে মনে রাখবা লুকাস বিকারক। অ্যালকোহলের লাস্টে কি আছে? ল, ল দিয়ে কি মনে রাখবা? লুকাস বিকারক। তাহলে খেয়াল করে দেখো, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করে কি দিয়ে? লুকাস বিকারক দিয়ে। লতে লুকাস বিকারক, এই যে লতে লুকাস বিকারক, এই যে লুকাস বিকারক। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করবে কি দিয়ে? লুকাস বিকারক দিয়ে। লুকাস বিকারক কোনটা? খেয়াল করে দেখো ভাইয়া, গাঢ় HCl এর সাথে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, এই হচ্ছে লুকাস বিকারক। গাঢ় HCl এর সাথে, এটা কিন্তু অলওয়েজ গাঢ় হবে, হ্যাঁ, গাঢ় HCl, গাঢ় HCl এর সাথে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, এটা হচ্ছে লুকাস বিকারক। এখন খেয়াল করে দেখো, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল আমরা কিভাবে বুঝবো যে হ্যাঁ লতে লুকাস বিকারক, ভেরি গুড। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করব কি দিয়ে? লতে লুকাস বিকারক। বুঝতে পারছো ভাইয়া? ওকে, ইনশাআল্লাহ, গুড। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করব কি দিয়ে? লতে লুকাস বিকারক। এখন দেখি ভাইয়া, আমরা একটু পরীক্ষার জন্য প্যাস না লাগে, এই জন্য আমি একটা জিনিসটা আলাদা করে তোমাকে বলে দিই। অ্যালকোহলের পার্থক্যকারী এই যে বিকারকের নাম হচ্ছে লুকাস বিকারক, লতে লুকাস বিকারক, ভেরি ইজি। ঠিক আছে, এটা ইনশাআল্লাহ হইলো। এখন পরীক্ষায় যখন এমিন আসে, তখন অনেকে প্যাস লাগাই ফেলে। ভাইয়া খেয়াল করে দেখো, এমিনের জন্য পার্থক্যকারী বিকারককে এমিনের নতে মনে রাখবা, এমিনের ন দিয়ে মনে রাখবা নাইট্রাস অ্যাসিড, এমিনের ন দিয়ে মনে রাখবা নাইট্রাস অ্যাসিড, এই যে হয়ে গেছে। এই যে অ্যালকোহলের জন্য পার্থক্যকারী বিকারক হলো লুকাস বিকারক, অ্যালকোহলের ল দিয়ে লুকাস বিকারক, আর এমিনের ন দিয়ে নাইট্রাস অ্যাসিড। তাহলে অ্যালকোহলের জন্য পার্থক্যকারী বিকারক হচ্ছে লুকাস বিকারক, আর এমিনের জন্য পার্থক্যকারী বিকারক হচ্ছে এমিনের ন দিয়ে মনে রাখবা নাইট্রাস অ্যাসিড। তাহলে ইনশাআল্লাহ আর ভুল হবে না। ঠিক আছে, ওকে, ফাইন। এবার আসি ভাইয়া, এখন কে কেন বিক্রিয়া করে? 3 ডিগ্রি অ্যালকোহল খুবই ফাস্ট, দেওয়ার সাথে সাথে বিক্রিয়া করে ফেলে। 2 ডিগ্রি অ্যালকোহল আস্তে ওয়েট করে, 5 থেকে 10 মিনিট পরে বিক্রিয়া করে। কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল অবস্থা, আমি যেটা বল, 3 ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল দেওয়ার সাথে বিক্রিয়া করে। 2 ডিগ্রি অ্যালকোহল একটু আস্তে আস্তে 5 থেকে 10 মিনিট ওয়েট করে। কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল না, মানে মানটাও কম, বিক্রিয়ার রেটও কম, সে বিক্রিয়া করে না বললেই চলে। এই যে সে নর্মালি কক্ষ তাপমাত্রায় 1 ডিগ্রি বিক্রিয়া করে না বললেই চলে, ওকে উত্তপ্ত করতে হয়, ওকে তাপ দিতে হয়। এই তাপ দিলে তাপের ঠেলা সে বিক্রিয়া করে, নাহলে সে বিক্রিয়া করে না। তাহলে খেয়াল করে দেখো পার্থক্য কেমনে করবো। 3 ডিগ্রি অ্যালকোহল সরাসরি বিক্রিয়া করে, কি বললাম ভাইয়া? 3 ডিগ্রি অ্যালকোহল সরাসরি বিক্রিয়া করে, কিন্তু এই কমেন্টে যুদ্ধ করবো না কেউ কারোর সাথে। 3 ডিগ্রি অ্যালকোহল সরাসরি বিক্রিয়া করে, 2 ডিগ্রি অ্যালকোহল ওয়েট করে, 5 থেকে 10 মিনিট পর বিক্রিয়া করে, 5 থেকে 10 মিনিট পর অধক্ষেপ দিবে। আর যেটা 1 ডিগ্রি বিক্রিয়া করে না, ওটা তাপ দিয়ে তারপর বিক্রিয়া করতে হয়। ঠিক আছে, গেল। চলে আসি আমরা সামনের দিকে।
ইথার তো ভাইয়া পড়াইছি, ইথার অলমোস্ট নিষ্ক্রিয়ের মতো কাজ করে। ইথারের সংকেত তো ভাইয়া দেখাইছি সিওসি, মানে আরওসি, আর কি দেখাইছি ভাইয়া। এখন ইথারের নামকরণ কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বুঝছো? খেয়াল করে দেখো ভাই, পড়াই দিই। এই দুইটা নামই আগে শিখো, তাও অন্তপক্ষে তোমার আপাতত কাজ চলে যাবে। খেয়াল করে দেখো, এখানে ইথারের নামকরণ হচ্ছে এরকম অ্যালকক্সি অ্যালকেন, এভাবে অক্সি আছে তো, অ্যালকক্সি অ্যালকেন। যেমন দেখো এখানে এটা হচ্ছে মিথাইল মূলক, তাই না? এটা হচ্ছে মিথাইল মূলক। তাহলে মিথাইল মূলকের সাথে অক্সিজেন, আমি বলতে পারি মিথক্সি। মিথাইল মূলকের সাথে অক্সিজেন কি বলতে পারি? মিথক্সি। মিথাইল মূলকের সাথে অক্সিজেন কি বলতে পারি? মিথক্সি। আর এটা কি ভাইয়া? CH3 না, মানে মিথেন। এই যে আরেকটা মিথাইল, এই যে মিথেন। তাহলে মিথাইল একবার আছে, অক্সিজেন আছে, মিথক্সি, মিথেন। এবার দেখো এটার নাম কি হবে? মিথেনের সাথে অক্সিজেন, মিথক্সি। কিন্তু এখানে কয় কার্বন? 2 কার্বন। তাহলে মিথক্সি ইথেন। 2 কার্বন বিশিষ্ট কি হয়? ইথেন হয়। তাহলে মিথক্সি ইথেন। এবার দেখো বেনজিন প্লাস অক্সিজেন মানে ফিনক্সি, ফিন মানে বেনজিন, ফিনক্সি বেনজিন, ফিনক্সি বেনজিন, এইভাবে নামকরণটা করা হয়। ঠিক আছে? তাহলে মিথক্সি মিথেন, মিথক্সি ইথেন, ফিনক্সি বেনজিন, এইভাবে নামকরণটা করা হয়। ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ আশা করি পারবা। চলে আসি ভাই সামনের দিকে। এটা আমি বলছি, এটা আর লাগবে না। এই যে বলছিলাম HCl দিয়ে হচ্ছে আমরা পার্থক্য করি, পড়াইছি আগে। দেখো ইথারের বেলায় HCl নাই, কিন্তু অ্যালকোহলের বেলায় HCl তৈরি হয়। এটা দেখেই মূলত আমরা পার্থক্যটা করে থাকি। আচ্ছা, ডাইইথাইল ইথারকে আমরা কিভাবে সংরক্ষণ করি? খুবই ইম্পর্টেন্ট। ডাইইথাইল ইথারকে হচ্ছে আমরা দেখবা খুব সুন্দর করে বাদামি ইথারকে আমরা বাদামি বা কালো বোতলে সিল করে সংরক্ষণ করি। দেখো এই যে বাদামি বোতলে বা কালো বোতলে সিল করে সংরক্ষণ করা হয়। কেন? যেন পারক্সাইড উৎপন্ন না হয়। পারক্সাইড উৎপন্ন হলে এটা নষ্ট হয়ে যাবে। পারক্সাইড যেন তৈরি না হয়, কারণ এখানে বায়ু ঢুকে না, আলো ঢুকে না, পারক্সাইড হয় না। এখন ধরো কোনো কারণে ইথারের নমুনায় পারক্সাইড আছে কিনা, এটা পারক্সাইড তৈরি হয়েছে কিনা, এটা আমরা কিভাবে শনাক্ত করব? ইথারের নমুনায় আমরা পারক্সাইড কিভাবে শনাক্ত করব? খুব ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো ইথারের মধ্যে ইথারের সাথে পারক্সাইড মিক্স হয়ে আছে কিনা কিভাবে আমরা বুঝবো? বিক্রিয়ার দিকে তাকাও ভাইয়া। ইথারের নমুনায় আমরা স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণ দিব, দিয়ে যদি দেখি নীল রং তৈরি হয়েছে, নীল রং, এই নীল রং দেখে আমি বুঝবো সেটা পারক্সাইড তৈরি হয়েছে। তাহলে কি দেখে বুঝবো পারক্সাইড তৈরি হয়েছে ভাইয়া? নীল রং। তাহলে ইথারের নমুনা যদি আমরা নীল রং, আমরা যে পটাশিয়াম আয়োডাইড মিশ্রিত, স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড দেই, তাহলে সেখানে নীল রং যদি তৈরি হয়, খুবই ইম্পর্টেন্ট, নীল রং, তখন নামকরণ এক্সামে ইউজুয়ালি আসে না, তবে এই ছোটখাটোগুলো আসে, ইথার আসে, বুঝছো? ইথার পরীক্ষা আসে, এই জন্য ইথারটা ইম্পর্টেন্ট। আচ্ছা, খেয়াল করে দেখো নীল রঙের আমাদের যে যৌগটা তৈরি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং নীল রঙের কারণে আমরা বুঝতে পারছি এখানে পারক্সাইড আছে। এটার কারণ কি? কারণ পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়ায় আয়োডিন তৈরি হয়, আর ওই আয়োডিন যদি স্টার্চের সাথে বিক্রিয়া করে নীল রঙের পদক্ষেপ তৈরি করে বা নীল রঙের যৌগ তৈরি করে। তোমাদের আয়োডিনের বিক্রিয়া তোমরা হয়তো পড়ছো, না পারলেও কোনো সমস্যা নাই, এটা তোমাদের ওই যে কোষ রসায়ন অধ্যায় আছে, বোটানির 3 নম্বর অধ্যায়। ঠিক আছে, তাহলে আমরা সহজ কথা, পারক্সাইড আছে কিনা কোন রঙের পদক্ষেপ দেখবো? নীল রঙের পদক্ষেপ বা নীল রঙের যৌগ। এবং সেখানে আমরা কি মিশাইছি? স্টার্চের সাথে পটাশিয়াম আয়োডাইড। স্টার্চ এবং পটাশিয়াম আয়োডাইড দিয়ে আমরা চেক করছি, যদি দেখি নীল রং আছে, হ্যাঁ নীল রঙের যৌগ, তার মানে ঘটনা আগেই ঘটে গেছে, পারক্সাইড আগেই তৈরি হয়ে গেছে। আর যদি কোনো নীল রঙের যৌগটুকু তৈরি না হয়, বুঝতে হবে ইথারটা ফ্রেশ আছে, ওর মধ্যে কোনো পারক্সাইড প্রবেশ করে নাই। ওকে সুন্দর করে তোমরা বাদামি রঙের বোতলে রাখো। ফিন মানে বেনজিন, রাইট, ফিন মানে হচ্ছে বেনজিন। আচ্ছা, এবার চলে আসি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। ভাইয়া উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া খুবই কমন একটা বিক্রিয়া, সেখানে জাস্ট নামগুলো একটু দেখতে পারো, কারণ বুঝতে আসে না। তো সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইডের সঙ্গে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় তৈরি করা হয়েছে উইলিয়ামসন ইথার, মানে ইথার সংশ্লেষণ বিক্রিয়া, ইথার তৈরি করা হয়। চাইলে রিডিং দিতে পারো, না পড়লেও এটা তেমন একটা আসার মতো না আর কি। এখন চলে আসি ডাইইথাইল ইথার। এখানে তুমি চাইলে জাস্ট ইথানল থেকে ইথার তৈরি করা হয়েছে। তুমি অবশ্যই প্রভাবকের নামটা পড়তে পারো, সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়েছে এখানেও, গাঢ় সালফিউরিক অ্যাসিড, কারণ সে পানি শোষণ করে ফেলে, পানি নিরোধন করার একটা অভ্যাস আছে, এই জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয় সব জায়গাতে। তাহলে অ্যালকোহল, ইথানল থেকে ইথার তৈরি করবা, ইথানল থেকে ইথার তৈরি করবা, তুমি কি ধরনের কোন ধরনের তুমি প্রভাবক ইউজ করো? উত্তর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট।
চলে আসি ভাইজান সামনের দিকে ইনশাল্লাহ আমরা এখন আগাবো, সেটা হচ্ছে এগুলো লাগবে না আমাদের, এগুলো কোনোটাই লাগবে না, মেডিকেল এগুলো আসে না। চলে আসি এমিন, এই যে এমিন, এমিন ভেরি ইম্পর্টেন্ট। এমিন এমিন এমিনের কথা যদি বলি, খেয়াল করে দেখো, এলিফেটিক এমিন সমূহ অ্যামোনিয়ার চেয়ে বেশি ক্ষারধর্মী। এলিফেটিক এমিনগুলা অ্যামোনিয়ার চেয়ে বেশি ক্ষারধর্মী, একটু পরে আমরা পড়বো। নর্মালি সবার সক্রিয়তাক্রম হয় এরকম 123, 321 এরকম, মানে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি এভাবে, কিন্তু এমিনের বেলা উল্টা, এমিনের বেলা 213। এমিনের সক্রিয়তার ক্রম হচ্ছে এরকম 213, এবং এরা সবাই অ্যামোনিয়ার চেয়ে বেশি ক্ষারধর্মী, অর্থাৎ 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, 1 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। তাহলে এমিনের বেলায় কিন্তু জিনিসটা একটু ব্যতিক্রম, 213। তাহলে এমিনের ক্ষারধর্মিতার ক্রম কি বললাম? 213। তাহলে এমিনের ক্ষারধর্মিতার ক্রম কি বললাম? 213। আসি আবার ভাইয়া, এখানে আমাদের এই যে কয়েকটা জিনিসের নাম লেখা আছে, একটু পড়বা। যেমন মরফিন কী কারণে ইউজ করা হয়? মরে যায়, ব্যথায় মনে হয় মরে যায়, বেদনা নাশক হিসেবে মরফিন। টেট্রাসাইক্লিন, এটা একটা অ্যান্টিবায়োটিক টাইপ, তুমি দেখবা ভবিষ্যতে পড়বা, জীবাণু ধ্বংস করতে ইউজ করা হয়, জীবাণুনাশক টেট্রাসাইক্লিন। এগুলো ইত্যাদিকে দ্রবণীয় অ্যামোনিয়াম লবণ রূপে এদের দ্রাব্যতা বৃদ্ধি করে ঔষধ রূপে কার্যকর করা হয়। এখন তোমার দোকানে পড়বা এভাবে যে বেদনানাশক হিসেবে কি ব্যবহার করা হয়? বেদনানাশক হিসেবে ব্যবহার করা হয় মরফিন, আর জীবাণুনাশক, জীবাণুকে ধ্বংস করতে ইউজ করা হয় টেট্রাসাইক্লিন। তাহলে ইনশাল্লাহ পারবা আর কি এমসিকিউর জন্য। এগুলো পিকেবি মানে দরকার নেই মুখস্থ করা, এগুলো মনে থাকে না, সো এই জন্য নো নিড। ঠিক আছে, হাইস্ট না, হাইস্ট অ্যামোনিয়া, হাইস্ট এটা মনে রাখতে পারো, অ্যামোনিয়াটা হাইস্ট অ্যামোনিয়ার পিকেবি কমন মান, তো ওই জন্য মনে রাখতে পারো 4.74 হাইস্ট, এটা মনে রাখতে পারো, বাকিগুলো কোনো দরকার নেই মুখস্থ করার। এই যে ক্ষারধর্মিতা ক্রম পড়েছিলাম, এখানে সুন্দর করে লেখা আছে এই যে 213, এরপর হচ্ছে অ্যামোনিয়া, প্লাস হচ্ছে এনিলিন। তো 213, নর্মালি 321, 123 হয়, কিন্তু এখানে কেমন 213। এমিনের ক্ষারধর্মিতা বা এমিনের সক্রিয়তার ক্রম হলো 213, এরপর হচ্ছে অ্যামোনিয়া, এরপর হচ্ছে সবার লাস্ট হচ্ছে এনিলিন। এনিলিন কোনটা? বেনজিনের সাথে এমিন মূলক, এটা হচ্ছে এনিলিন, লাস্ট হচ্ছে এনিলিন। কারণ বেনজিন তো এমনিতেই অবস্থা খারাপ থাকে সবসময়, লাস্টেই থাকে, সো বেনজিন লাস্টেই আছে। তাহলে যে বেনজিনের সাথে যে এমিন মূলক এনিলিন, এটা সবার লাস্টে, অবস্থা একদমই খারাপ। তাহলে ক্ষারধর্মিতা বা সক্রিয়তার ক্রমটা ভেরি 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 ইম্পর্টেন্ট এমিনের বেলায়। এবার দেখি তোমরা ভাইকে উত্তর করো, এমিনের এমিনের শনাক্তকারী বিকারক কোনটা? এমিন শনাক্তকারী পরীক্ষা কোনটা? ভাইকে বলো দেখি, এমিন শনাক্তকারী বিকারক কোনটা? এমিন শনাক্তকারী, না 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 বুঝিস নাই, বলছি এমিন শনাক্তকারী বিকারক কোনটা? একটু আগে পড়াইছিলাম, অ্যালকোহলের জন্য লুকাস বিকারক, একটু আগে পড়াইছিলাম ভাইয়া, খেয়াল কর, অ্যালকোহলের জন্য লুকাস বিকারক, এমিনের জন্য ভেরি গুড আফরা ইবনাত, নাইট্রাস অ্যাসিড ভেরি গুড, জয়নব বিনতে মহিব, প্রিন্স ভেরি গুড, শরফুদ্দিন মিনার, রূপা আক্তার, নাইট্রাস অ্যাসিড ভেরি গুড ভাইয়া, সাকিবুল, রূপা ভেরি গুড, নাইট্রাস অ্যাসিড। কারণ কারণ অ্যালকোহল ছিল লুকাস বিকারক, আর এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা ওমা কি আইডির নাম? জান্নাতি মরে গেছে, এটা বলে আইডির নাম। ভাই রে ভাই, সুন্দর একটা মানুষের নাম দে ভাই, মানে কিছু না হলে একটা মানুষের নাম বা একটা অন্য কিছু, অন্য মানে মানুষের নাম বাদ দিলাম, কোনো কার্টুনের নাম, কোন একটা এই যে কোন একটা কেমিস্ট্রি কিছু নাম রাখবে। এটা কি আইডির নাম? জান্নাতে মরে গেছে, আইডির নাম হবে, এটা কেমনে হয় ভাই? তুমি মরে গেলে তুমি এখানে কেমনে তুমি ক্লাস করতেছো? তারপর হামিম ভাইয়ের সাথে তুমি কেমিস্ট্রি ক্লাস করতেছো, তুমি মরে গেছো, মানে তুমি মারা যাওয়ার পরে ক্লাস করতেছো, এটা হইলো কিছু? নাম তো একটা সুন্দর নাম রাখা যায়, ঠিক আছে, সুন্দর নাম বাদ দাও, তুমি আগের দিনের নাম রাখতে পারো, বিলকি, জরিনা, তুমি এইসব নাম রাখো তখন লাগলে, নাম যদি খুঁজে না পাও, বা তুমি তখন লাগলে কোনো কার্টুনের নাম রাখো, তুমি নায়িকের নাম রাখো। জান্নাতে মরে গেছে, এটা কি, এটা আইডির নাম কেমন হয় ভাই? অনেকদিন পরে তোমাদের সাথে আবার মজা হচ্ছি। তোমার নাম জান্নাতি, গুড, ভেরি সুন্দর নাম তো, জান্নাতি রাখো, মরে গেছে কি দরকার, আইডির নাম যদি এরকম হয়। ক্লাস করার আগে মরে গেছে, মৃত্যু পথযাত্রী হিসেবে ক্লাস করতেছে। আমরা আসলে খুব অবাক করার বিষয়। আলহামদুলিল্লাহ এখন তাহলে আমরা এমন অবস্থায় চলে গেছি, আমরা এখন জীবিত মানুষের পাশাপাশি কিছু কিছু স্ব-ইচ্ছায় দাবি করা মৃত মানুষেরও শুরু, মানে আমি তো কয়েকজন মৃত মানুষও উপস্থিত আছে, দেখে খুবই অবাক লাগছে আসলে।
কারণ নিজে ক্লেম করতেছে আইডি নাম জান্নাতি মরে গেছে, তাহলে হইলো? আইডি নাম পাল্টাও, এসব নাম যারা আছে তাদের এসব নাম পাল্টাও। ঠিক আছে, নাম পাল্টাও, এসব নাম পাল্টায় মানুষের নাম রাখো, নিজের নামটাই রাখো। ভাইয়া আপনার আর্কাইভ ক্লাস করছিলাম, যে ওখানে দেখলাম কিছু বললে তাহলে ওয়াশ, হ্যাঁ আগে ওয়াশ করতাম অনেক বেশি, এখন ইদানিং ওয়াশ কমাই দিছি, কারণ অনেক সময় অনেক ওয়াশ করলে অনেক কষ্ট পায়। ভাই আমার ওয়াশ করলো সবার সামনে, এই জন্য একদম যেগুলো ওয়াশ করতেই হবে শুধুমাত্র তারে ওয়াশ করি, আর কারো ওয়াশ করি না, যেটা ধরো আসলে অন্যায়, যারা ধরো ওয়াশ না করলে না, তার জন্য। ঠিক আছে, তোমাদের নাম না পাইলে তোমরা আমরা বলবা, তোমরা নাম না পারলে নাম রাখবে এটা মিথাইলেমিন, প্রয়োজনে এনিলিন, অ্যান মিথাইল ফিনাইলেমিন। তুমি বেশি কঠিন নাম রাখতে ইচ্ছা এটা রাখবে অ্যান মিথাইল ফিনাইলেমিন, তোমরা আমরা এভাবে রাখবো ফিনাইমি এভাবে রাখবো। আমি একটা মোটামুটি এখান থেকে বানানোর নাম লিখে ফেলবো, এত ঢঙের দরকার নেই। চলে আসি সামনের দিকে, বহুত পড়ছি, এবার আমরা চলে আসি এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিন কীভাবে চিনবো খেয়াল করে দেখো। প্রাইমারি এমিন নামের মধ্যে দেখো জাস্ট এমিনের পাশে একটা নর্মাল একটা ওয়ার্ড থাকবে, এই যে মিথাইল একটা ওয়ার্ড, ইথাইল এরকম একটা ওয়ার্ড থাকবে, এটা দেখে আমরা বুঝবো সেটা হচ্ছে 1 ডিগ্রি এমিন বা প্রাইমারি এমিন। ঠিক আছে, এই জন্য একজন একটা খুব সুন্দর প্রশ্ন করছে, ভাইয়া বলছে ভাইয়া মেডিকেলের জন্য অর্গানিক কেমনে পড়বো, মানে আমার বুকের ভিতর থেকে অত্যন্ত বেশি পরিমাণে মানে কি বলে সাগর সমেত বা পাহাড় সমেত ভালোবাসা যদি দেওয়া যেত দিতাম। আমি পড়াইতেছি মেডিকেলের জন্য অর্গানিক, ক্লাস কতটুকু করছে আমি জানি না, মাঝখানে 3 নাম্বার ক্লাস চলতেছে আজকে। তুমি যদি 1 লাইনে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে ভাইয়া অর্গানিক কেমনে পড়বো, ওরা আমি 1 লাইনে 2 লাইনে উত্তর কীভাবে দিব? মাঝে মধ্যে অনেকে আমাকে পার্সোনালি মেসেজ পাঠায়, ভাইয়া আপনার কাছে রিকোয়েস্ট ছিল আপনি এটা আমাকে বলে দেন অর্গানিক কেমিস্ট্রিটা কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে। আমার তার প্রতি কষ্ট লাগে ভাই, আমার এতগুলো ফ্রি ক্লাস দেওয়া আছে, ক্লাসটা কর 2 থেকে 3 ঘন্টার করে একটা পার্ট আছে ক্লাসের, এখন মানে একটা মেসেজে লিখে অর্গানিক কেমিস্ট্রি কীভাবে পড়ে বোঝানো সম্ভব? অর্গানিক কেমিস্ট্রি কিছু জিনিস আছে, টেকনিক কত টেকনিক পড়াচ্ছি আমি, কিছু জিনিস আছে তোমার কীভাবে কী কী একদম দাগাই দিচ্ছে, এটা পড়া লাগবে, বিক্রিয়াটা এইভাবে মনে রাখতে হবে, আমরা পড়াই দিলাম, এভাবে পড়াচ্ছি ইনশাল্লাহ এটা ফোকাস করবা, কিন্তু না একটা মাঝে মধ্যে কীভাবে পড়বো এটা দেখানোর জন্যই তো 3টা ক্লাস, আজকে 3 নাম্বার ক্লাস চলতেছে, মনোযোগ দাও। ঠিক আছে, কষ্ট লাগে মাঝে মধ্যে কয়েকজনের মেসেজ দেখে, এটা সবার ক্ষেত্রে হয়, কিন্তু মাঝে মধ্যে এই জন্য আমি প্রায় সময় এখন মেসেজ দেখে বন্ধ করে দিচ্ছি, আগে দেখি না। আজকে লাস্ট ক্লাস না, মনে হয় একটা ক্লাস লাগবে, ওদের ক্লাস লিঙ্ক দিব একদম, ক্লাস লিঙ্কে না সম্ভব হচ্ছে ইউটিউব থেকে বাইক এত খুঁজে খুঁজে ক্লাস দেওয়া, বলো। এই জন্য একটু সার্চ, যে কোনো একটা ক্লাস ইউটিউবে যদি আমার ক্লাস না পাও, তুমি কি ওই অধ্যায়ের নামের শেষে আমার নামটা লিখবা, দেখবো ইনশাল্লাহ ক্লাস চলে আসছে, মোটামুটি ম্যাক্সিমাম ক্লাসে দেওয়া আছে, তুমি ইনশাল্লাহ জাস্ট খুঁজবা ইউটিউবে, তাহলে পেয়ে যাবা। আচ্ছা চলে আসি প্রাইমারি এমিন, বুঝছো নামের সাথে একটা ওয়ার্ড দেখে বুঝবো প্রাইমারি এমিন, এনিলিন তো প্রাইমারি এমিন অবশ্যই, ওটা আমরা সবাই এই গঠন তো পারি, গঠন পারা উচিত সবার। এখন আসি সেকেন্ডারি এমিন কীভাবে চিনবো, দেখো নামের সাথে 2টা থাকবে, দেখো ডাই মিথাইল, ডাই মানে 2টা, নামের মধ্যে 2 আছে, ইথাইল মিথাইল 2টা অক্ষর আছে, তাহলে 2 ডিগ্রি এমিন। ঠিক আছে, এন মিথাইল ফিনাইল 2টা আছে, সব মিলে 2 ডিগ্রি এমিন। এবার দেখি 3 ডিগ্রি এমিন কীভাবে চিনবো, দেখো ট্রাই মিথাইল, ট্রাই মানে 3টা এমিন আছে, ভেরি গুড। নেক্সট এন একটা, আবার এন একটা, আবার ডাই মিথাইল, 2 একে 3 হয়ে গেছে, 2 আর 1 ক্রস করে অলরেডি বেশি মনে হচ্ছে তোমার কাছে, সমস্যা নাই। এই যে এন ডাই মিথাইল, ডাই মানে 2টা, আবার এন একটা এক্সট্রা আছে, আবার সেই হিসেবে তোমার 3 ডিগ্রি হয়ে গেছে। এইভাবে ইনশাল্লাহ মনে রাখলে আর ভুল হবে না আর কি, সহজে চিনতে পারবা। আচ্ছা নেক্সট অ্যালকেন নাইট্রাইল, এই নাইট্রাইল মানে মনে আছে ভাইয়া, এই যে নাইট্রাইল, সায়ানাইডের অপর নাম হচ্ছে নাইট্রাইল মূলক, সায়ানাইডের অপর নাম হলো নাইট্রাইল মূলক, যদি তুমি এটাকে উল্টে দাও সেটা হবে আইসোসায়ানাইড, তাই না? আচ্ছা লিথিয়াম অ্যালুমিনো হাইড্রেট বলছিলাম, এটা একটা শক্তিশালী বিজারক পদার্থ, এর থেকে হাইড্রোজেন আসবে, এসে তৈরি করবে 1 ডিগ্রি এমিন, এই যে তৈরি করতেছে 1 ডিগ্রি এমিন। খেয়াল করে দেখো ভাইয়া 200% ইম্পর্টেন্ট, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় আমরা কি তৈরি করি? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়
শুধুমাত্র এইটা 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে কিন্তু কখনোই সেকেন্ডারি বা টারশিয়ারি অ্যামিন তৈরি করা হয় না। বুঝতে পারছেন ভাইয়া? 1 ডিগ্রি অ্যামিন তৈরি করা হয়। কি তৈরি করা হয়? অনলি 1 ডিগ্রি অ্যামিন। তাহলে খেয়াল করবা ভাইয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা কি তৈরি করি? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা তৈরি করি 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। কথা ক্লিয়ার? এবং নেক্সট, এই হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কি ইউজ করা হয়? ব্রোমিনের সাথে কস্টিক সোডা বা কস্টিক পটাশ। এই যে ব্রোমিনের সাথে কস্টিক সোডা বা কস্টিক পটাশ। তাহলে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা কি তৈরি করি? ব্রোমিনের সাথে কস্টিক সোডা বা কস্টিক পটাশ। ওকে, তাহলে ভাইজান হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় আমরা কি তৈরি করা হয়? উত্তর হচ্ছে প্রাইমারি অ্যামিন। কিন্তু হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ব্রোমিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কস্টিক সোডা বা কস্টিক পটাশ, এই দুটো ইউজ করব। চলে আসি আবার সামনের দিকে, খেয়াল করে দেখো, আমরা অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুতি, এনিলিন প্রস্তুতির একটা বিক্রিয়া আছে, এটা খুব নিচেরটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইটা। নাইট্রোবেনজিন থেকে, আরে কি গেল, এই যে পরীক্ষাগারে নাইট্রোবেনজিনকে যদি টিন এবং গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করা হয়, সেই নাইট্রোবেনজিন থেকে তৈরি হবে এনিলিন। তাহলে এখানে টিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ টিন কিন্তু আমাদের বইয়ে আর জৈব কিন্তু তেমন প্রয়োগ না, বেশি একটা প্রয়োগ নাই। তাহলে খেয়াল করে দেখো, নাইট্রোবেনজিন থেকে কিভাবে তুমি এনিলিন তৈরি করবা, এটা কিন্তু তোমার এইচএসসির জন্য ইম্পর্টেন্ট ছিল। নাইট্রোবেনজিন থেকে এনিলিন তৈরি করার জন্য খেয়াল করে দেখো, এখানে কিন্তু টিনের সহায়তা নেওয়া লাগছে। এই হচ্ছে খেয়াল, ভেরি ইম্পর্টেন্ট। টিনের সাথে HCl, আরও অনেকগুলো প্রক্রিয়া আছে, যেমন ধরো এখানে এক্ষেত্রে যেমন এই যে দেখো নর্মালি তৈরি হচ্ছে কপার প্রভাবকের উপস্থিতিতে। তাহলে জাস্ট প্রভাবকগুলো একবার চলে দেখতে পারো, বাট এই বিক্রিয়াটা একবার দেখবা, যেহেতু ভালো করে দাগানো আছে। চলে আসবে চলে এখানে বেনজামাইড থেকে এনিলিন কিভাবে তৈরি করবা? বেনজামাইড, এই যে অ্যামাইড প্লাস বেনজিন, এই জন্য বেনজামাইড। অ্যামাইড মূলকের সাথে বেনজিন মূলক, বেনজামাইড সাথে ব্রোমিন সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে এনিলিন। তাহলে এনিলিন প্রস্তুতিটা কিন্তু ভালো করে জোর দিচ্ছি আমরা, তাই না? এনিলিন প্রস্তুতি বেশ ভালো জোর দিচ্ছি। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তৈরি করা হয়, এগুলো নিয়ে প্যারা নেওয়া না, তেমন কিছু পরীক্ষা এগুলো আসলে আসে না, বেশি জোর দেওয়ার দরকার নেই। আমি আবার বলছি, এই জায়গাটা বেশি জোর দেওয়ার দরকার নেই, কারণ এটা খুব বেশি আসে এমন না। তুমি পরীক্ষা যদি মনে না থাকে, তুমি চাইলে এটা লাস্টে পড়তে পারো, একদম লাস্টে, সব পড়া শেষ হয়ে গেলে পৃষ্ঠাটা ভাঁজ করে রাখবা, কারণ এই পৃষ্ঠা এখান থেকে তেমন আসে না। আচ্ছা, নেক্সট, ডায়াজোনিয়াম লবণ, এই যে কোথেকে তৈরি করা হয়? প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন। তোমরা সবখানে প্রাইমারির একটা ভালো ভূমিকা আছে না ভাইয়া? সবখানে প্রাইমারি অ্যামিনের একটা বেশ গুরুত্ব আছে। তাহলে অ্যাটলিস্ট ইনশাল্লাহ তুমি পরীক্ষা কিছু পারো না পারো, এটা লাগাই দিতে পারবে প্রাইমারি অ্যামিন। কিছু না পারলেও প্রাইমারি অ্যামিন মোটামুটি তুমি একটু অ্যান্সার করতে পারবা। আচ্ছা, গেল। খেয়াল করে দেখো, ডায়াজোনিয়াম লবণ তৈরি করে কে? শুধুমাত্র এই যে এরকম ডায়াজোনিয়াম সংকেত, এটা এই যে এটা দেয় আছে সংকেত, এটা এই N2Cl, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে ডায়াজোনিয়াম লবণ তৈরি করে শুধুমাত্র অ্যারোমেটিক অ্যামিন। এই যে শুধুমাত্র এই যে অ্যারোমেটিক যারা আছে, এই অ্যারোমেটিক অ্যামিন যেমন এনিলিন, এই ডায়াজোনিয়াম লবণ তৈরি করলেও এলিফিটিক যারা আছে এরা তৈরি করে না। আমরা ডায়াজোনিয়াম লবণের সংকেতের মধ্যেই অ্যারোমেটিক আছে, যে বেনজিন আছেই, এই যে বেনজিন আছেই, তাই না? এই হচ্ছে ডায়াজোনিয়াম লবণ, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে ডায়াজোনিয়াম লবণ তৈরি করবে কে? অ্যারোমেটিক অ্যামিন। কিন্তু নর্মাল যে অ্যামিন যারা আছে, নর্মাল যে অ্যামিন যারা ছিল, এর আগে আমরা পড়ে আসছি, নর্মাল যে অ্যামিন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, ওরা নর্মালি কখনোই ডায়াজোনিয়াম লবণ তৈরি করতে পারে না। নর্মাল এলিফিটিকগুলো ডায়াজোনিয়াম লবণ তৈরি করতে পারে না। ডায়াজোনিয়াম লবণ তৈরি করে কে? ভাইয়া সব উত্তর করো। ডায়াজোনিয়াম লবণ তৈরি করে অ্যারোমেটিক অ্যামিন। ডায়াজোনিয়াম লবণ তৈরি করে কে? উত্তর হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। আচ্ছা, এবার আসি এই বিক্রিয়াটা 3 স্টার ইম্পর্টেন্ট, এমিনের শনাক্তকারী বিক্রিয়া। খেয়াল করে দেখো, এমিনের শনাক্তকারী বিক্রিয়া হচ্ছে কার্বিল এমিন পরীক্ষা। এমিনের শনাক্তকারী বিক্রিয়া কোনটা? কার্বিল এমিন পরীক্ষা, কার্বিল এমিন। এখন দেখো, এই পরীক্ষাটা খুবই মজার। কেন? কারণ এখানে একই সাথে দুইটা শনাক্তকরণ করা যায়। একটা হচ্ছে এমিন নিজে, এখানে তুমি এমিনকে নিজে শনাক্তকরণ করতে পারবা, আর একটা হচ্ছে কার্বিল। এই কতে কার্বিল, কতে ক্লোরোফর্ম। তার মানে এর মাধ্যমে তুমি এমিন শনাক্ত করতে পারবা, আবার ক্লোরোফর্মও শনাক্ত করতে পারবা। তাহলে কার্বিল এমিন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে তুমি দুইটা জিনিস শনাক্ত করতে পারবা। একটা হচ্ছে এমিনকে, নামের মধ্যে এমিন আছে, আর একটা কার্বিলের ক দিয়ে মনে রাখবা ক্লোরোফর্মকে। ভেরি গুড। এই কার্বিল এমিন পরীক্ষায় একটু সুন্দর করে খেয়াল করবা।
এই যে কার্বিলেমিন পরীক্ষা কিন্তু আমরা আসলে ভাই এই যে প্রাইমারি এনো প্রাইমারি কি রে ভাই যে এনে এনে প্রাইমারি তাই না? এখন আসি কার্বিলেমিন, এই যে কার্বিলেমিন পরীক্ষা বলতেছি, কার্বিলেমিনটা চিনতে হবে। কার্বিলেমিন কোনটা? কার্বিলেমিন হচ্ছে দেখো উগ্র মানে বাজে গন্ধযুক্ত আইসোসায়ানাইড, এই যে এনসি, এই যে দেখো এনসি, এটাই হচ্ছে আইসোসায়ানাইডের আরেকটা নাম দিচ্ছে এখানে কার্বিলেমিন। তাহলে এই যে আইসোসায়ানাইড, তোমাকে ভাই একটু পড়ে আসছিলাম, সায়ানাইড মানে হচ্ছে সিএন, আর আইসোসায়ানাইড বললে উল্টা হয়ে যাবে, আইসোসায়ানাইড বলে উল্টা জাস্ট এনসি হবে, ঠিক আছে? এবং এটাই হচ্ছে কার্বিলেমিন, বাজে গন্ধ। তাহলে এই কার্বিলেমিন দিয়ে আমরা কত ক্লোরোফর্ম আর এমিন, এমিন বলে প্রাইমারিটাই বুঝবো। নেক্সট তোমাদের পড়াইছিলাম একটু আগে, তোমরা পারছো সবাই, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিনের শনাক্তকারী পরীক্ষা কোনটা? এমিনের ন দিয়ে, বলছিলাম ভাইয়া এমিনের ন দিয়ে মনে রাখবা নাইট্রাস অ্যাসিড, বলছিলাম এমিনের ন দিয়ে কি মনে রাখবা? নাইট্রাস অ্যাসিড পরীক্ষা, বলছিলাম ভালো করে বলছিলাম। নেক্সট সামনে দিকে চলে আসি ভাইয়া, কাঁদুনে গ্যাস 5 স্টার ইম্পর্টেন্ট। দেখবা ওই যে বিভিন্ন মিছিল মিটিং করার সময় স্প্রে করে, স্প্রে করলে গ্যাস, ওই গ্যাস মাঝে মধ্যে অনেক সময় জ্বালা পোড়া করে। আবার হচ্ছে দেখবা যে কাঁদুনে গ্যাস, এই যে ওই গ্যাসগুলো চোখ দিয়ে পানি পড়তে থাকে। এই কাঁদুনে গ্যাসের সংকেত কি? কাঁদুনে গ্যাস মানে হচ্ছে নাইট্রোক্লোরোফর্ম, কাঁদুনে গ্যাস মানে হলো নাইট্রোক্লোরোফর্ম, নাইট্রোক্লোরোফর্ম মানে CCl3NO2, CCl3NO2, কাঁদুনে গ্যাস মানে হচ্ছে নাইট্রোক্লোরোফর্ম। তাহলে ভাইজান কাঁদুনে গ্যাস মানে কি? কাঁদুনে গ্যাস মানে হচ্ছে নাইট্রোক্লোরোফর্ম, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, সূর্যের আলো এবং বাতাসের সংস্পর্শে আসলে এই ক্লোরোফর্ম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে COCl2, এইটার নাম হলো ফসজিন গ্যাস। খুবই 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 ইম্পর্টেন্ট। কার্বনিল ক্লোরাইড আমরা এটা আগেও পড়েছিলাম, কিন্তু অপর নামটা পড়ি নাই। এই কার্বনিল ক্লোরাইডের অপর নাম হচ্ছে ফসজিন গ্যাস। তাহলে ক্লোরোফর্ম যদি, এই জন্য ক্লোরোফর্মকেও আমাদের সুন্দর করে ওই বাদামের মতো রাখতে হয়, একদম বন্ধ করে। ক্লোরোফর্মকে যদি তুমি বাতাসের সংস্পর্শে আনো, আলো টালো ঢুকে, তখন সে বিক্রিয়া করে ফসজিন গ্যাস তৈরি করে, বিষাক্ত ফসজিন গ্যাস COCl2, ফসজিন গ্যাস COCl2। সম্পর্ক বদলে গেল একটি পলকে, গুড। আচ্ছা চলে আসি ভাইয়া সামনের দিকে, ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য ক্লোরোফর্মকে আমাদের অবশ্যই অস্বচ্ছ বাদামি বর্ণের বোতলে রাখতে হয়, আগে বলছিলাম। নেক্সট 1% ইথানল যোগ করা হয়, 1% ইথানলও যোগ করা হয়। অস্বচ্ছ বাদামি বর্ণের বোতল, আর একটা হচ্ছে ইথানল। বাদামি কেন? যেন আলো না ঢুকে, সাদা বোতল হলে তো আলো ঢুকবে, আলো ঢুকলেও তো একই কাহিনী, এই জন্য আলো যেন না ঢুকে, আর বোতল তো টাইট করা থাকে আর বাতাস সংস্পর্শে আসবে না। ইনশাল্লাহ পারবা। এইটা দেখো, খেয়াল করে দেখো, পচা মাছে, খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট। দেখো আমি স্টারগুলো যে দিছি, তোমরা সবাই দিছো সাথে, তাই না? কারণ এই স্টারগুলো দিছি তুমি যখন পরীক্ষা আগে রাতে ইনশাল্লাহ পড়তে বসবা, বা তুমি বিভিন্ন জায়গায় যখন পরীক্ষা দিতে যাবা, তখন তুমি কি করবা? এই স্টারগুলো আগে পড়ে ফেলবা সময় না থাকলে। কারণ আমি যেগুলো বলতেছি তার মানে অবশ্যই এগুলো কোনো না কোনো জায়গায় আসছে, বা কোনো না কোনো জায়গায় আসে। আমি এর আগেও বলছিলাম, কারণ কি ধরো আমি তো যেহেতু আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে পড়াচ্ছি, আগে অনলাইনে পড়াইতাম, আগে অফলাইনে পড়াতাম, এরপর অনলাইনে পড়াচ্ছি। তোমরা মানে বিভিন্ন কোচিংয়ে বিভিন্ন এক্সামের প্রশ্ন আমি নিজে হাতে করতাম আগে। তো এই জন্য বিভিন্ন কোচিং যেগুলো আছে বাজারে, যেগুলো কোচিংয়ে আছে মার্কেটে, অফলাইন যে কোচিংগুলো আছে, বড় বড় কোচিংগুলো, এটা সবারই প্রশ্নপত্র আমার আছে, আমার কাছে আছে। এবং আমি সবগুলো নিয়ে আমি গিয়ে ঘাটাঘাটি করতাম, ভালো ভালো প্রশ্ন পিক করতাম, এরপরে আমি এগুলো নিয়ে পরীক্ষা দিতাম। সো আমার জানা আছে যে এই জায়গা থেকে এই প্রশ্নগুলো আসে, সব জায়গায় কী কী প্রশ্ন আসে আমার একটা আইডিয়া আছে। এবং সব কিছু যেহেতু আমি আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে মেডিকেল ভর্তি পরীক্ষাও দেখতেছি, সব কিছু মিলে ওই আইডিয়াকে নিয়েই মাথায় রেখেই কিন্তু তোমাদেরকে পড়ানো। সো তোমরা যখন ইনশাল্লাহ আমি স্টার দিতে বলতেছি, মানে স্টার অবশ্যই দিবা। এটা তুমি পরীক্ষার আগে যখন রিভিশন দিবা, তুমি ওগুলো ভালো করে পড়ে এগুলো দেখবা, অনেক কমন চলে আসতেছে, মানে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট থিংস, ঠিক আছে? তুমি অটোমেটিক্যালি তুমি বুঝতে পারবা। ওকে, তাহলে ভাই খেয়াল করে দেখো, পচা মাছে দুর্গন্ধ সৃষ্টি করে কোনটা? খুব ইম্পর্টেন্ট। প্রথম যে এমিনটা আছে, প্রথম যে এমিন, সেই পচা মাছে দুর্গন্ধ সৃষ্টি করে। তাহলে পথে পচা মাছ, পথে প্রথম এমিন, প্রথম এমিনটার নাম হলো মিথাইল এমিন। প্রথম এমিনের নাম হচ্ছে মিথাইল এমিন। নেক্সট খেয়াল করে দেখো, চামড়া শিল্পে লোম নাশক হিসেবে ব্যবহৃত হয় কোনটা? চামড়া শিল্পে লোম নাশক হিসেবে ব্যবহৃত হয় দুইটা, একটা হচ্ছে মিথাইল এমিন তো ইউজ হয়, এর পাশাপাশি ডাই মিথাইল এমিনও ইউজ হয়। তাহলে খেয়াল করে, পচা মাছের দুর্গন্ধ তৈরি করে কোনটা? মিথাইল এমিন, প্রথম যেটা। ওকে, মেডিকেলের ক্লাসে একজন এসে বলছে বুয়েটের কথা, মানে কি ঘাস খায় নাকি, মানে ঘাস ওর জন্য নতুন করে স্পেশাল ধরনের কিছু
সবজি খায় আল্লাহ জানে, বুঝলাম না। এটা ফ্রি অর্গানিক, হ্যাঁ এইচএসসি 24 ব্যাচের জন্য আমাদের টার্গেট ডিএমসির যে অর্গানিক ক্লাসটা আছে, আমরা আসলে সেই অর্গানিক ক্লাসটা পুরোটাই অর্গানিক অর্থটা ফ্রি করে দিচ্ছি সবার জন্য, বুঝছেন ভাইজান? ওকে, তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমরা চামড়া শিল্পে লোমনাশক হিসেবে ইউজ করা কোনটা? দুইটা, একটা মিথাইল অ্যামিন, একটা হচ্ছে ডাইমিথাইল অ্যামিন। ওকে, নেক্সট নেক্সট মরিচা রোধী, মরিচার বিরুদ্ধে কাজ করে কোনটা? মরিচার বিরুদ্ধে কাজ করে ইথাইল অ্যামিন, 2 নাম্বারটা। মনে রাখবা মরিচা পড়া মানে 2 নাম্বার, মরিচা পড়ে গেছে একটা মালের মধ্যে, তার মানে সেই মালটা 2 নাম্বার। যে মালের মধ্যে মরিচা পড়ে গেছে বুঝবা সেই মালটা হচ্ছে 2 নাম্বার। সো সেই 2 নাম্বারের জন্য হচ্ছে 2 নাম্বার এমিন। 2 নাম্বার এমিন মানে হচ্ছে ইথাইল অ্যামিন। 1 নাম্বার এমিন হচ্ছে মিথাইল অ্যামিন, 2 নাম্বার এমিনটা হচ্ছে ভাইয়া ইথাইল অ্যামিন। ঠিক আছে, পরে চলে আসি ভাই, খেয়াল করে দেখো। বিভিন্ন ধরনের রঞ্জক এবং সালফার ড্রাগ তৈরিতে ইউজ করা হয় ফিনাইল অ্যামিন। এই যে বেনজিনের যে অ্যামিন, ফিনাইল অ্যামিনের অপর নাম হচ্ছে এনিলিন। ফিনাইল অ্যামিনের অপর নাম হচ্ছে এনিলিন। ফিনাইল অ্যামিনের অপর নাম হচ্ছে এনিলিন। এই যে বিভিন্ন ধরনের রঞ্জক এবং সালফার ড্রাগ তৈরিতে ইউজ করা হয় ফিনাইল অ্যামিন। ফিনাইল অ্যামিন, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ চলে আসি ভাইয়া অ্যালডিহাইড এবং কিটোন। এইটা ইনশাল্লাহ আজকে না, অ্যালডিহাইড এবং কিটোন থেকে বাকি অংশটা ইনশাল্লাহ ভাইয়া একসাথে পড়াবো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আরেকটা ক্লাস দিব তোমাদের জন্য পেজ থেকে ইনশাল্লাহ ভাইয়া, আরেকটা ক্লাস নিব, নিয়ে ইনশাল্লাহ তোমাদের ওই 4 নাম্বার লেকচারটার মাধ্যমে এই যে প্রশ্নটা ইনশাল্লাহ শেষ করব। ঠিক আছে, তাহলে তোমাদের কয়েকটা প্রশ্ন করে ইনশাল্লাহ আজকে ক্লাস শেষ করেছি ভাইয়া। ক্লাসটা কেমন হচ্ছে অবশ্যই জানাবা তোমাদের ইয়েতে, কি বলে টার্গেট ডিএমসি একাডেমিক গ্রুপের মধ্যে। তাহলে ভাইয়া কয়েকটা প্রশ্ন করি, দেখি তোমরা পারো কিনা। আচ্ছা তোমরা বলো ভাইয়াকে বলো দেখি, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে কোন ধরনের অ্যামিন পাওয়া যায়? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে কোন অ্যামিন পাওয়া যায়? প্রাইমারি অ্যামিন, ভেরি গুড। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া পাওয়া যায় প্রাইমারি অ্যামিন। নেক্সট নেক্সট ভাই বলবা ফসজিন গ্যাস, ফসজিন গ্যাসের সংকেত কি? ফসজিন গ্যাসের সংকেত কোনটা? কে বলতে পারবা? ফসজিন গ্যাসের সংকেত কোনটা? COCl2, ভেরি গুড। ফসজিন গ্যাস সংকেত হচ্ছে COCl2, এক্সিলেন্ট এক্সিলেন্ট। নেক্সট এখানে দেখি পারো কিনা তোমরা, যে সালফার ড্রাগ, সালফার ড্রাগ তৈরিতে কোনটা ইউজ করা হয়? সালফার ড্রাগ, রঞ্জক এবং সালফার ড্রাগ, এই সালফার ড্রাগ তৈরিতে কোন ধরনের অ্যামিন ইউজ করা হয়? সালফার ড্রাগ তৈরিতে COCl2, COCl2, ভেরি গুড। নেক্সট সালফার ড্রাগ তৈরিতে কোন ধরনের, সালফার ড্রাগ তৈরিতে কোন ধরনের অ্যামিন ইউজ করা হয়? ফিনাইল অ্যামিন, তাই না? ভেরি গুড। সালফার ড্রাগ তৈরিতে ফিনাইল অ্যামিন, ঠিক আছে ইনশাল্লাহ। সো আজকে ইনশাল্লাহ এতটুকু পর্যন্তই থাকবে। আমি পরবর্তী ক্লাস তোমাদেরকে ইনশাল্লাহ অ্যালডিহাইড এবং কিটোন ওখান থেকে ইনশাল্লাহ শুরু করবো, এই অংশ থেকে শুরু করবো। আশা করি সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো ইনশাল্লাহ। সো যতটুকু পড়াইছি যদি ক্লিয়ার থাকো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ভাইয়ার আবার দেখা হবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে তোমরা সবাই আবার প্রিপেয়ার থাকবা। আশা করি যে পড়াগুলো আজকে পড়াইছি বা দেখাই দিছি এগুলো অবশ্যই বাসায় একবার করে দেখবা, এবং আমি যেভাবে যেভাবে বলছি যে এটা এইভাবে পরীক্ষা আসে, এটা এইভাবে আসে, এটা খেয়াল রাখবা, আলটিমেটলি কাজে লাগবে। ঠিক আছে, সো ইনশাল্লাহ আমরা এটা পরে কিন্তু জৈব রসায়নে যে MCQ আছে, অনুশীলনী MCQ, সেই অনুশীলনী MCQ পুরোটা সলভ করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আমার ভাইয়া আপুরা সবাই অনেক বেশি ভালো থাকেন, অনেক অনেক সুস্থ থাকেন, অনেক বেশি পড়াশোনা করেন। আলটিমেটলি দিন শেষে পড়াশোনায় আপনার সাথে থাকবে, আপনার রেজাল্টের জন্য রেজাল্টই আপনার সাথে থাকবে। সো সেই রেজাল্টটা ভালো করার জন্য সর্বোচ্চ চেষ্টা করো, হয়তো ইনশাল্লাহ যদি ভাগ্যে থাকে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
জাযাকামুল্লাহ খাইরুন। শীতের শুভেচ্ছা। এই টাইমে 80% করে মার্কস রাখতে হবে, ঠিক আছে? 80% করে মার্কস রাখতে হবে।